ইউরেকা একাডেমিতে স্বাগতম। আমি মোহাম্মদ হুজাইফা ইসলাম। আমি আজকে তোমাদের হচ্ছে ফিজিক্স ওয়ান শট ক্লাস তোমাদের আজকে আয়োজন করা হয়েছে ইউরেকা একাডেমি থেকে। তো আজকে ফিজিক্স ওয়ানের যে ওয়ান শট ক্লাসটা, এই একটা ক্লাসেই তোমাদের একেবারে 15টা অধ্যায়, অর্থাৎ ফিজিক্স ওয়ানে মোট 15টা চ্যাপ্টার আছে, এই 15টা চ্যাপ্টার কভার করা হবে। ঠিক আছে, 15টা চ্যাপ্টার কভার করা হবে। আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাইতেছে তোমাদের জন্য। ঠিক আছে, তো একটা ক্লাসে তোমরা 15টা চ্যাপ্টার আজকে কভার করে ফেলবো। এই জন্য সবাই লাইভ যেহেতু শুরু হয়ে গেছে, সবাই দ্রুত জয়েন হয়ে যাও। আর হচ্ছে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা এটা একটু আমাকে ইনশিওর করো। হ্যাঁ, ভয়েসটা শোনা যাচ্ছে কিনা কমেন্ট করো। যারা যারা জয়েন হয়ে গেছো তারা একটু দেখো যে আসলে সাউন্ড শোনা যাচ্ছে কিনা আর সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা দেখো। সাউন্ড ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে, সাউন্ড তাহলে ঠিকঠাক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের আজকে হচ্ছে ফিজিক্স ওয়ানের ওয়ান শট ক্লাস। ফিজিক্স ওয়ানের আজকে আমাদের ওয়ান শর্ট ক্লাস। তাহলে আমরা একবারে প্রথম অধ্যায় থেকে শুরু করে ধরে ধরে একদম 15টা অধ্যায় আমরা যে যে প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে, তোমাদের হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত থেকে শুরু করে বাকি যে প্রশ্নগুলো আসতে পারে মোটামুটি দেখা যাচ্ছে রচনা, বিশেষ করে রচনামূলক। আজকের এই ক্লাসে তোমাদের হচ্ছে ওয়ান শট ক্লাসে রচনামূলক পার্টটা একেবারে কভার করে দেওয়া হবে, কি কি রচনামূলক আসতে পারে। তো তোমাদের প্রথমে বলে রাখি, তোমাদের হচ্ছে ফিজিক্স ওয়ান চ্যাপ্টারের প্রথম অধ্যায় যেটা, সেখানে দেওয়া আছে যে ভৌত জগতের পরিমাপ। তো এই ভৌত জগৎ পরিমাপ অধ্যায়ে কিন্তু আসলে কোনো রচনামূলক প্রশ্ন আসে না। ঠিক আছে, তো ওখান থেকে তোমরা জাস্ট অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখবা, যেগুলো বাকাশি বোধে এসেছে ওই প্রশ্নগুলো তোমরা হচ্ছে কভার করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা এখন যদি বলি দ্বিতীয় অধ্যায়, তো দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে তোমাদের ভেক্টর। তো এই ভেক্টর অধ্যায়টা থেকে তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে রচনামূলক প্রশ্নটা, সেটা হচ্ছে সামান্তরিকের প্রমাণ। তো এই সামান্তরিকের প্রমাণটা তোমরা কিভাবে করবা দেখো। তো সামান্তরিকের প্রমাণটা তোমাদের হচ্ছে প্রথমে আমাদের কি দরকার, সামান্তরিক দরকার। আমাদের প্রথম যে রচনামূলকটা আমরা আজকে কভার করতেছি সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সামান্তরিকের প্রমাণ। ঠিক আছে, সামান্তরিকের প্রমাণ করতে গেলে দেখো যে আমাদের সামান্তরিকের সূত্রটা কি। আমি আসলে আসলে দেখা যাচ্ছে একটা ওয়ান শট ক্লাসের মধ্যে আমাদের যে মোট দেখা যাচ্ছে প্রায় যে 10 থেকে 12টার মতন কিন্তু আমাদের প্রমাণ আছে ফিজিক্স বইয়ে। ঠিক আছে, তার বেশি হইতে পারে। এই এতগুলো প্রমাণ একটা ভিডিওতে তো কম সময় কভার করা একটু কষ্টকর, যার কারণে আমি হচ্ছে তোমাদেরকে একটা মানে আমাদের দিতে হবে। ধরো সামান্তরিকের প্রমাণ তোমার পরীক্ষা চলে এসেছে, তাই না, রচনামূলকে চলে আসলো, কি করবা, স্টার্টিং করবা কই থেকে? স্টার্টিং হচ্ছে প্রথমে চিত্র অঙ্কন করবা। চিত্রটা অঙ্কন করে ফেলবা, চিত্রের নামকরণগুলো তুমি তোমার মতন করে দিবা। যেমন আমি দিলাম এখানে যে ও এ, এটা দিলাম হচ্ছে বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, ও এ বি সি। তাহলে ও এ বরাবর হচ্ছে আমাদের পি ভেক্টর, ও সি বরাবর হচ্ছে আমাদের কিউ ভেক্টর। আচ্ছা, এখন ও থেকে নিয়ে বি পর্যন্ত আমরা একটা কর্ণ কল্পনা করে নিলাম, আর এই কর্ণটা নাম দিলাম হচ্ছে আমরা আর ভেক্টর। তাহলে সামান্তরিকের সূত্রটা কি ছিল? যদি কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু আমাদের হচ্ছে দুটি ভেক্টরের মান নির্দেশ করে, তবে ওই সামান্তরিকের ওই কৌণিক বিন্দু থেকে, যে কৌণিক বিন্দু, যে একটা কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণ ওই সামান্তরিকের ওই ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে দেখো এই ও এ আর ও সিটা হচ্ছে একটা সন্নিহিত বাহু। তো ও এ হচ্ছে পি ভেক্টর, ও সি হচ্ছে আমাদের কিউ ভেক্টর নির্দেশ করতেছে। তাহলে এই দুইটা ভেক্টর দ্বারা আমাদের দেখো কি হয়েছে, এই যে ও এ এবং ও সি দ্বারা আমরা যেটা সামান্তরিক অঙ্কন করি, তাহলে ও এ বি সি একটা সামান্তরিক হলো কিনা? তাহলে এই সামান্তরিকের আমাদের যে ওবি যে রেখাটা, এই ওবিটা হচ্ছে কি এই সামান্তরিকের কর্ণ।
তাহলে এই কর্ণ বরাবর আমাদের এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরে কি করতেছে, লব্ধিটা নির্দেশ করতেছে। লব্ধি রেজাল্টেন্ট, এই জন্য এখানে আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো লব্ধিটা নির্দেশ করতেছে, তাহলে এই আর দ্বারা হচ্ছে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর লব্ধির মান, এবং পি ভেক্টর থেকে আর এর এখানে মধ্যবর্তী কোণ থিটা দ্বারা এর দিকটাকে বোঝানো হচ্ছে, লব্ধির দিক, যে লব্ধিটা আসলে কোন দিকে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি করা, সূত্র দেওয়া। এই যে আমি তোমাদেরকে যে মুখে মুখে সামান্তরিকের সূত্রটা বললাম, তুমি কি করবা, ওই সূত্রটা জাস্ট এখানে লিখে ফেলবা। সূত্র লেখা যখন হয়ে যাবে তখন তোমাকে বর্ণনা দিতে হবে। বর্ণনা কি রকম, যে মনে করি দিয়ে তোমাকে লিখতে হবে। তাহলে মনে করি মানে কি, এই যে আমি যে কথাগুলো বললাম, যে একটা কৌণিক বিন্দু ও হতে আমাদের ও এ বি সি আমরা একটা সামান্তরিক অঙ্কন করলাম, আর ও এ বরাবর হচ্ছে পি ভেক্টর, ও সি বরাবর হচ্ছে কিউ ভেক্টর, এই কথাগুলো দিয়ে দিবা। যে মনে করি দিয়ে আমাদের যে ও এ বরাবর হচ্ছে আমাদের পি ভেক্টর, ও সি বরাবর হচ্ছে আমাদের কিউ ভেক্টর, তারপর কোণ এ ও সি, কোণ এ ও সি সমান আমরা ধরে নেব আলফা। হ্যাঁ, এই যে পুরো কোণটা, অর্থাৎ এ ও সি সমান আমরা ধরছি হচ্ছে আলফা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ধরে নিলাম যে এখানে ও বি যেটা আছে, এই ও বিটা হচ্ছে আমাদের লব্ধি আর নির্দেশ করতেছে, আর এখানে আমাদের যে কোণটা সেটা হচ্ছে এ ও বি কোণ, এটা হচ্ছে আমাদের লব্ধির দিক থিটাটা নির্দেশ করবে। এরকম করে তোমরা মনে করি দিয়ে বর্ণনাটুকু দিয়ে দিবা। অর্থাৎ তোমরা যেভাবে এসএসসি তে হচ্ছে উপপাদ্য করার সময় বিশেষ নির্বাচনটা লিখতা, ঠিক সেইভাবেই তোমরা এখানে বর্ণনাটুকু দিয়ে দিবা। যখন বর্ণনা তোমার দেয়া শেষ হয়ে যাবে তখন তোমাকে হচ্ছে প্রমাণের ধাপগুলো শুরু করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের প্রমাণের, আমরা যে প্রমাণ শুরু করব, প্রমাণের আমাদের প্রথম কাজ হচ্ছে মান নির্ণয়। প্রথম কাজ হচ্ছে আমাকে কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। কিসের মান নির্ণয়, অর্থাৎ লব্ধির মান নির্ণয়। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে লব্ধির মান নির্ণয় আমাকে করতে হবে। ঠিক আছে, তো এই লব্ধির মান নির্ণয় করতে গেলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ও থেকে যে এ যে বাহুটা দেখতেছো, এই বাহুটাকে একটু বর্ধিত করতে হবে। তাহলে ও এ বাহুটাকে আমরা বাইরের দিকে বর্ধিত করলাম, বাইরের দিকে কি করলাম, একটু বর্ধিত করলাম কত পর্যন্ত, এন পর্যন্ত। তাহলে ও এ, ও থেকে এ এই বাহুটাকে আমরা একটু বর্ধিত করলাম কি পর্যন্ত, এন পর্যন্ত। ঠিক আছে, যখন বর্ধিত করা হয়ে গেল, তাহলে দেখো তো বর্ধিত করলাম, বর্ধিতাংশের উপরে আমরা বি থেকে একটা লম্ব টানলাম, তাহলে বলো এই এখানে একটা লম্ব সৃষ্টি হবে কিনা, বলো কিনা, বলো বিএন একটা লম্ব হয়ে গেছে। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের এখন কি 90 ডিগ্রি, এই কোণটা আমাদের হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এই জায়গাটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে, এবং এই সমকোণী ত্রিভুজ থেকেই আমরা হচ্ছে আসলে এই যে সামান্তরিকের যে প্রমাণটা সেটা শুরু করব। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ও বি এন, দেখো ও বি এন এটা একটা হচ্ছে আমাদের ও বি এন, এটা একটা কি ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে কি কি লিখতে পারি, দেখো তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ও বি এন এ পিথাগোরাসের সূত্র, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এখান থেকে তাহলে আমরা বলতে পারি ও বি স্কয়ার, আমরা বলতে পারি ও বি স্কয়ার, ও থেকে বি, ও বি স্কয়ার ইকুয়াল টু ও এন স্কয়ার প্লাস বি এন স্কয়ার। অর্থাৎ আমরা যে ত্রিভুজটা নিয়েছি, ত্রিভুজটাকে যদি আমরা একটু এই পাশে দেখাই তোমাদেরকে বোঝানোর জন্য, তাহলে দেখো ত্রিভুজটা হচ্ছে কি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কি আমাদের এন। তাহলে এই ও বি এন হচ্ছে একটা আমাদের সমকোণী ত্রিভুজে ও বি স্কয়ার ইকুয়াল টু ও এন স্কয়ার প্লাস বি এন স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা আমাকে একটা জিনিস বলো, তোমরা আসলে এই জিনিসটা দেখছো সবাই, যে এখানকার এই কোণ আর হচ্ছে এই কোণটা কি আমাদের অনুরূপ কোণ না? তাহলে এটা যদি আমাদের আলফা হয় তাহলে এই কোণটা আমাদের কি হবে, অবশ্যই আলফা হবে, তাই কিনা, আলফা হবে কিনা, হবে। তাহলে এখন তুমি আমাকে বলো যে এই দেখো এটা হচ্ছে একটা রেখা আর এটা হচ্ছে একটা রেখা, এবং এই রেখাটা কি করে গেছে, ছেদ করে গেছে, অর্থাৎ কন্ডিশনটা হচ্ছে এরকম, কন্ডিশনটা হচ্ছে কিছুটা এরকম। তাহলে এই কোণটা যদি আমাদের আলফা হয় তাহলে অবশ্যই এই কোণের মানটাও কি হবে, আমাদের আলফা হবে। তাহলে যেহেতু এই কোণটুকু আলফা, তার মানে আমাদের এই কোণটুকু আমাদের কি হবে, অবভিয়াসলি এটা আলফা হবে। ওকে, আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। তো এটা অনুরূপ কোণের কন্ডিশন থেকে আমাদের এই কোণটা এবং এই কোণটা সমান আছে। এখন আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, দেখো যে এই যে এ এন আর এই যে বি এন, এই দুইটা কিন্তু আমাদের সামান্তরিকের কোনো বাহু না, তাই না? এটা আমরা অতিরিক্ত নিচ্ছি প্রমাণের খাতিরে, এই জন্য আমাদের এই এ এন আর এই বি এনটাকে আমাকে ফিনিশ করতে হবে। তাহলে আমরা লেখো কি করতে পারি, যে এই জায়গায় আমাদের সাইড নোট করা যেতে পারে যে ত্রিভুজ এ বি এন এ, এই এ বি এন এ আমরা একবার সাইন আলফা নিতে পারি, একবার কজ আলফা নিতে পারি। যদি আমরা সাইন আলফা নিই তাহলে কি দাঁড়াবে, সাইন আলফা মানে কি আমাদের বল, লম্ব বাই অতিভুজ না, লম্ব বাই অতিভুজ।
তো লম্ব কি আমাদের এখানে দেখো, লম্ব হচ্ছে বিএন, লম্ব হচ্ছে বি থেকে এন, এটা হচ্ছে আমাদের লম্ব। আর অতিভুজ কি আমাদের, লম্ব হচ্ছে বিএন, অতিভুজ হচ্ছে আমাদের এ বি। দেখো লম্ব হচ্ছে বি থেকে এন, অতিভুজ হচ্ছে আমাদের এ থেকে বি। এখন আমাকে বলো যে এটা একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো যেহেতু পরস্পর সমান, তাহলে বলো এই যে কিউ, কিউ ভেক্টর, তার মানে এই বাহুটা আমাদের কি করবে, কিউ ভেক্টর নির্দেশ করবে, যেহেতু বিপরীত বাহুগুলো সমান, তাই কিনা? ওকে, দেখো এখন তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে বিএন, আমরা যদি হচ্ছে বলতে পারি যে বিএন, এক লাইন বাড়াই, দেখো সাইন আলফা সমান হচ্ছে এই যে বি যে এন, বিএনটা আমাদের অমনি থেকে গেল, এ বি, এ থেকে বি, এটা আমাদের কি করতেছে, কিউ ভেক্টর নির্দেশ করতেছে। আমরা যদি আর গুণ করে ফেলি তাহলে পাচ্ছি বিএন সমান কিউ ইন্টু সাইন আলফা, কিউ ইন্টু সাইন আলফা, ঠিক আছে, এটা আমরা কিন্তু পাচ্ছি, তাই না? আচ্ছা, একইভাবে এটা আমরা কি করলাম বলো, এইটা মিশিয়ে ফেললাম। একইভাবে আমরা ওই ত্রিভুজের এই ছোট ত্রিভুজটার মধ্যেই আমরা এখন কজ আলফা করে ফেলব। দেখো যে কজ আলফা, তাহলে কজ আলফা সমান কি দাঁড়াবে, কজ আলফা সমান দাঁড়াচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি এখানে এ এন, অতিভুজ হচ্ছে এখানে এ বি। তাহলে এ এন, এ এন ঠিক থাকলো, এ বির পরিবর্তে আমরা আবারও কি লিখতে পারি, কিউ ভেক্টর দিতে পারি। এখানে কি ছিল আমাদের কজ আলফা, তাহলে আমরা যদি এ এন কে রেখে দেই আর গুণ করে দেই, তাহলে এখানে আসছে কিউ ইন্টু কজ আলফা। ঠিক আছে, দেখো আমরা এখানে বিএন এর একটা রাশি পেলাম, আমাদের এ এন এর হচ্ছে আমরা কিন্তু একটা রাশি পেলাম, তাই না? তো এখন দেখো এই জায়গাতে কিন্তু আমাদের যে ও এন লিখেছিলাম, এই যে ও থেকে এন, তাহলে এই ও এনটা আমাদের কার কার সমষ্টি, ও এ আর এ এন এর সমষ্টি কিনা? তাহলে আমরা ও এন এর পরিবর্তে লিখতে পারি ও এ প্লাস হচ্ছে কি আমাদের এ এন তার উপরে স্কয়ার প্লাস বি, বি এন, বি এন তার উপরে স্কয়ার, এই পাশে হচ্ছে আমাদের ও বি স্কয়ার। এখন দেখো এই যে এখানে তাকাও, এই যে ওবি বরাবর আমি কি ধরছি আর ভেক্টর, তাহলে ওবি পরিবর্তে আমরা কি লিখতে পারি, আর ভেক্টর লিখতে পারি। তাহলে আমরা এখানে আর ভেক্টর তার উপরে স্কয়ার, তাহলে আর ভেক্টর তার উপরে আমরা এই যে স্কয়ারটা দিয়ে দিলাম, ইকুয়াল টু ও এ। দেখো ও থেকে এ, ও থেকে তুমি কি ভেক্টর ধরছো, ও থেকে তুমি ধরছো পি ভেক্টর, পি ভেক্টর প্লাস এ এন, দেখো এই যে এ এন, এ এন সমান ওটা রাশি পাইছি কিনা, তো ওই রাশিটা আমরা এখানে বসাই দিচ্ছি, কি রাশি পাইলাম। আচ্ছা, আমরা এটা এক লাইন পরে লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, ক্যালকুলেশনে সুবিধা হবে। তোমরা এখানে বসাতে পারো, এক লাইন পরে লিখি। দেখো আমরা যদি এখানে দেখো এই প্রথমটাকে এ পরেরটাকে তুমি বি ধরো, তাহলে এ প্লাস বি অল স্কয়ার সূত্রে পড়ে কিনা, তাহলে এ প্লাস বি অল স্কয়ার সূত্রে ফেলে দাও, এ স্কয়ার প্লাস 2a বি প্লাস হচ্ছে আমাদের বি স্কয়ার প্লাস এখানে হচ্ছে আমাদের বি এন তারপর স্কয়ার। এখন তুমি মান বসাও, তাহলে ও এর সমান তুমি কি ধরছো পি, তাহলে এখানে পি ভেক্টর বসায় দাও, যে পি ভেক্টর স্কয়ার প্লাস 2 ইনটু আবার ওয়ে মানে আবার কি পি ভেক্টর। এখন আছে এ এন, দেখো এই যে এ এন, এ এন মানে কি কিউ ভেক্টর ইন্টু কজ আলফা, কিউ ভেক্টর ইন্টু কজ আলফা প্লাস এ এন স্কোয়ার, তাহলে এ এন এর উপর স্কোয়ার মানে কি এই পুরো মানটার উপরে স্কোয়ার, তার মানে আলটিমেট কি আসে দেখো, কিউ ভেক্টরের উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের কজ স্কোয়ার আলফা, তাই কিনা, প্লাস আবার দেখো দেওয়া আছে বিএন এর উপর স্কোয়ার, এই যে বিএন সমান একটা রাশি পাইছো কিনা, তো তার উপর তোমার স্কোয়ার হবে, তাহলে বিএন এর ক্ষেত্রে কি আছে কিউ সাইন আলফা, তার মানে কিউ ভেক্টরের উপর স্কোয়ার ইন্টু হচ্ছে সাইন স্কোয়ার আলফা। ওকে, দেখো সবগুলোর উপরে যে মানগুলো ছিল সবগুলোকে হচ্ছে আমরা যে জিনিসগুলো রাশিগুলো ছিল সেগুলো দিয়ে কনভার্ট করে ফেলছি। এখন জাস্ট একটু সাজায় গুছাই লিখবো, ঠিক আছে? দেখো তাহলে আমাদের সমানের বাম দিকে ছিল হচ্ছে আর ভেক্টর তার উপরে স্কোয়ার, আর এই পাশে হচ্ছে আমরা একটু সাজায় লিখি, তাহলে পি ভেক্টর তার উপরে স্কোয়ার প্লাস এখানে আমরা 2 পি ভেক্টর ইন্টু কিউ ভেক্টর ইন্টু হচ্ছে কজ আলফা প্লাস, তোমরা দেখো এই জায়গাতে দুই জায়গাতেই যেহেতু আমাদের কিউ স্কোয়ার আছে, আমরা দুইটা পদ থেকে কিউ স্কোয়ারকে কিন্তু কমন নিতে পারি, তাহলে কমন নিয়ে ফেললাম, কিউ স্কোয়ারকে যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে চলে আসবে হচ্ছে আমাদের কজ স্কোয়ার আলফা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার আলফা, তাই কিনা? এখন বলো তোমরা এসএসসিতে পড়ছো কিনা ত্রিকোণমিতিতে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কি 1 হয়, তাহলে দেখো এখানে কিন্তু ওই টার্মসটা চলে আসছে, তাহলে আমরা এই পুরোটুকুর পরিবর্তে বসাতে পারি 1, তো আমরা যে 1 দিই তাহলে 1 এর সাথে কিউ স্কোয়ার গুণ হলে কি হবে, ওটাই থাকবে। তাহলে সমানের বাম দিকে আমাদের কি ছিল আর ভেক্টর তার উপর স্কয়ার, তাহলে এখানে দেখো আর ভেক্টর তার উপর স্কয়ার ইজ ইকুয়াল টু পি ভেক্টরের উপর স্কয়ার প্লাস কিউ ভেক্টরের উপর স্কয়ার প্লাস হচ্ছে 2 পি ভেক্টর ইন্টু কিউ ভেক্টর ইন্টু হচ্ছে কি কজ আলফা, দ্যাটস ইট, আমাদের প্রমাণ ডান। হ্যাঁ, আমাদের হচ্ছে মান নির্ণয় যে অংশটুকু ছিল সেই এতটুকু কিন্তু আমাদের কমপ্লিট, এখন শুধু দিক বাকি আছে। তাহলে মান নির্ণয় দেখো আমরা কিন্তু সাজায় গুছায় খালি লিখলাম যে পি স্কয়ার কে রাখলাম প্রথমে, তারপরে কিউ স্কয়ার এই যেটা এতটুকুর কারণে 1 2 পি কিউ কজ আলফা, ঠিক আছে?
তাহলে আমাদের এই তোমরা চাইলে কি করতে পারো জানো, এই দেখো আর এর উপর যে স্কয়ারটা আছে এই স্কয়ারটাকে তোমরা সমানের এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে বলো, রুট হয়ে যাবে। তো পরে তোমরা সেটা রুট করে দিতে পারো। তোমাদের এখন প্রশ্নে যেমন করে থাকবে ঠিক তেমন করবে। দেখো এখানে জাস্ট রুট করে দিলাম। যদি বলে সামান্তরিকের প্রমাণ করো, তাহলে সেক্ষেত্রে তোমরা এই যে এই লাইন পর্যন্ত প্রমাণের লাইনটা লিখে দিবে। ঠিক আছে, এখন দিক নির্ণয় করতে হবে। তো তোমরা হচ্ছে যারা দেখতেছো এতটুকু অংশ একটা স্ক্রিনশট করে রাখতে পারো। ঠিক আছে, এতটুকু অংশ স্ক্রিনশট করে নাও, কারণ আমাকে মিশাই দিয়ে আমাদের এখন কি করতে হবে, দিকটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা আমাদের যেহেতু এই অংশগুলো লাগবে, তাহলে এই মান নির্ণয়ের যে অংশটুকু এটা স্ক্রিনশট করে নাও, আমরা হচ্ছে একটা মিশাই দিয়ে এখন দিক নির্ণয় করব। দেখো এখন আমাদের মান নির্ণয়ের পরে দিক নির্ণয় করতে হবে। ঠিক আছে, তোমাদের এই অংশগুলো কিন্তু লাগবে এখন, যার কারণে এটা মিশানো হলো না। হ্যাঁ দেখো, তাহলে আমাদের এখন দিক নির্ণয়, আমরা এখন দিক নির্ণয় করব। তাহলে দিক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এখন কি করা লাগবে, দেখো আমাদের এখন এই বড় ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, দেখো আমাদের এখন আমরা এই দিক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এই যে ও বি এন যে ত্রিভুজটা দেখতেছো, তো এই এতটুকু কোণের মান কিন্তু থিটা, তাই কিনা? তো এই এতটুকু কোণ নিয়ে আমাদের কিন্তু এখন কাজ করতে হবে, কারণ দিক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের থিটার মানটা বের করতে হবে যে থিটাটা কত ডিগ্রি কোণে কাজ করতেছে। দেখো আমরা যদি লিখবো এখন যে ত্রিভুজ হচ্ছে ও ও বি এন এ, তাহলে এই ও বি এন ত্রিভুজটাও কিন্তু একটা কি সমকোণী ত্রিভুজ কিনা। দেখো ও বি এন কিরকম, ঠিক এরকম একটা অবস্থা। তাহলে এটা হচ্ছে ও, এটা হচ্ছে তোমার বি, আর এটা হচ্ছে এন। তাহলে এই ও বি এনটা হচ্ছে তোমার একটা সমকোণী ত্রিভুজ, যার কারণে এই জায়গায় যদি আমরা ট্যান থিটা অ্যাপ্লাই করি, দেখো ট্যান থিটা ট্যান থিটা সমান তোমরা কি জানো বলো? ট্যান থিটা সমান কি, এই যে এই কোণটা আমাদের থিটা না, ট্যান থিটা সমান কি আমাদের লম্ব বাই ভূমি। লম্ব কি বিএন বাই ও এন। তাহলে আমরা উপরে লিখতে পারি বিএন আর নিচে লিখতে পারি হচ্ছে আমরা ও এন। উপরে বিএন নিচে ও এন। তাহলে তোমরা বলো যে বিএন মানে কি? এই যে কিছুক্ষণ আগে তো তুমি রাশি দেখছো একটা, যে বিএন সমান আমরা রাশি বের করলাম কিউ সাইন আলফা, তো বসিয়ে দাও। বিএন এর পরিবর্তে লেখা যায় কিউ সাইন আলফা। ওকে, এখন ও এন, দেখো তো ভাইয়া যে ও থেকে এন তোমার কি হয় বলো দেখি, ও এ প্লাস এন কিনা? ও এন পুরোটা যদি বের করতে চাও, তাহলে ও এর সাথে এন যোগ করলেই তো তোমার ও এন বের হয়ে যাবে। তাহলে ও এনটাকে আমরা লিখতে পারি যে ও এ প্লাস হচ্ছে এ এন। আচ্ছা দেখো, তাহলে আমাদের উপরে হলো কিউ ইন্টু সাইন আলফা। ও এ কি ভাইয়া বলো তো? ও এ হচ্ছে আমাদের কি পি ভেক্টর, ও হচ্ছে পি ভেক্টর। তাহলে ও এর পরিবর্তে আমরা দেখলাম হচ্ছে পি ভেক্টর, এই যে প্লাস চিহ্ন দিয়ে দিলাম এ এন। এন মানে কি, এই দেখো এ এন এর রাশি মিলে পাইছো একটা, কি পাইছো? কিউ কজ আলফা পেয়েছো। এটা বসিয়ে দাও, কিউ কজ আলফা। আর এই পাশে কি ছিল? ট্যান থিটা। এই তো হয়ে গেল, থিটাকে রেখে দাও, ট্যানটাকে পার করে দাও। তাই কি হয়ে যাবে, ট্যানটা ট্যান ইনভার্স ওয়ান কিউ ইন্টু এখানে হয়ে গেল সাইন আলফা, এখানে হয়ে গেল পি পি প্লাস কিউ কজ আলফা। এটাই হচ্ছে আমাদের প্রুফড। ঠিক আছে, এটা হচ্ছে ছিল দিক, আর কিছুক্ষণ আগে আমরা কি করছি, মান নির্ণয় করছি। এটাও একটা তোমরা স্ক্রিনশট তুলে রাখিয়ে দিতে পারো। ঠিক আছে, আমি একটু সাইড হয়ে যাচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও। আমাদের কিন্তু সামান্তরিকের প্রমাণ ডান। ওকে, সামান্তরিকের প্রমাণ হয়ে গেছে, এখন আমরা পরের প্রমাণের দিকে যাব। তাহলে অধ্যায় 2 এর হচ্ছে আমাদের প্রমাণ আচ্ছা, তোমাদের হচ্ছে একটু টেকনিক্যাল টিম থেকে আমরা জানতে পারলাম যে আসলে তোমাদের পিডিএফটা এখন দেওয়া হয়নি। ঠিক আছে, তো আমি 2 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, কারণ পিডিএফটা না পেলে তো আসলে তোমরা পরিপূর্ণভাবে এই ক্লাসটা বুঝতে পারবে না। ঠিক আছে, কারণ পিডিএফ এর মধ্যে সবগুলো দেওয়া আছে। তো 2 মিনিটের ব্রেক, আমরা 2 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। আমরা একটু দেখি যে পিডিএফটা কিভাবে দেওয়া যায়, কি সমস্যা হচ্ছে। একটু 2 মিনিট তোমরা ওয়েট করো, পিডিএফটা দেওয়া হয়ে গেলে আমরা আবার লাইভটা শুরু করছি।
তো তা দেখো তোমাদের হচ্ছে একটু সবাই চেক করো কমেন্ট বক্সে। আচ্ছা, তোমরা সবাই অপেক্ষা করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, যে তোমাদেরকে বিরক্ত করলাম আর কি, যে লাইভ চলাকালীন সময়ে তোমাদেরকে বিরক্তি করলাম, ব্রেক টাইম দিলাম। আসলে এটা টেকনিক্যাল সমস্যার কারণে একটু এই সমস্যাটা হয়ে গেল। তো দেখো আসলে এখন হচ্ছে তোমাদের কিন্তু এই কমেন্ট বক্সে একটু চেক করে দেখো, দুটো ড্রাইভ লিঙ্ক দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই ড্রাইভ লিঙ্কের প্রথম যে লিঙ্কটা, সেই লিঙ্কে প্রবেশ করলে তোমরা ওখানে সামান্তরিক প্রমাণটি দেওয়া নেই, কিন্তু পরে তোমাদের দেখবা যে ওখানে ডট গুণন ক্রস গুণনের যে তোমাদের আরেকটা প্রমাণ সেটা দেওয়া আছে। তো ওটা একটু তোমরা দেখে নিতে পারো, আচ্ছা তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে বা তোমাদের মেসেঞ্জার যে গ্রুপ আছে, যারা যারা আছে যুক্ত, তো সবাইকে শেয়ার করে দাও যেন তারা আসলে করতে পারে। দেখা যাচ্ছে অনেকে হয়তো জানে না বা দেখতে পারেনি, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও যেন তারা দেখতে পারে, তারা উপকৃত হয়। আর যেহেতু এই লাইভটা হচ্ছে পাবলিকলি নেওয়া হচ্ছে, যার কারণে যারা ইউরেকা একাডেমির সাথে যুক্ত নয় তারা হচ্ছে এই লাইভটি করার একটা সুযোগ পাচ্ছে, ঠিক আছে? তো তোমরা তোমাদের হচ্ছে সেই সব ফ্রেন্ডদের কাছেও দিতে পারো, তারাও যেন দেখে আর কি উপকৃত হতে পারে। তো ঠিক আছে, আমরা আবার শুরু করি। তো আশা করি তোমাদের সামান্তরিকের প্রমাণটা একেবারে হয়ে গেছে অনেক সুন্দরভাবেই। তো এখন আমরা পরের অধ্যায়ে যাই। তো পরের অধ্যায়ে তোমাদের যেটা আছে 3য় নম্বর অধ্যায়, তো এই 3য় অধ্যায়ে কিন্তু তোমাদের রচনামূলক কোনো প্রশ্ন নেই, হ্যাঁ? সেখানে সংক্ষিপ্ত কিছু প্রমাণ আছে। সংক্ষিপ্ত প্রমাণগুলো আমি একটু মুখে বলে দিচ্ছি তোমাদের, যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপর ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই ধরনের প্রমাণগুলো যেগুলো তোমার দেখা যাচ্ছে তোমরা এসএসসি তে ম্যাথ করছো, আর ওই প্রমাণগুলো এখানে আছে সংক্ষিপ্ত 2-3 লাইনের, ওগুলো তোমরা দেখলেই পারবা। তা আমরা 3য় নম্বর অধ্যায়ে যাচ্ছি। 3য় নম্বর অধ্যায়ে হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্রমাণ আছে, একটা হচ্ছে প্রাসের গতিপথ হচ্ছে অধিবৃত্তাকার, আরেকটা প্রমাণ হচ্ছে আমাদের এফ ইকুয়াল এম ভি স্কয়ার বাই আর, অর্থাৎ কেন্দ্রমুখী বলে। আর এই দুটো প্রমাণ থেকে যে কোনো একটা কিন্তু এবার আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? আবারও বলছি যে এই 4র্থ নম্বর যে অধ্যায় বৃত্তাকার গতি, এই অধ্যায় থেকে আমাদের 2টা প্রমাণ আছে রচনামূলক, তার মধ্যে একটা প্রমাণ এবার চলে আসার সম্ভাবনা অনেক বেশি, যার কারণে এই অধ্যায়ে 2টা প্রমাণই তোমরা করে রাখার চেষ্টা করবা। সেই 2টা প্রমাণই এখন করানো হবে। সবাই যুক্ত থাকো, লাইভটা শেয়ার করে দাও। ওকে, আচ্ছা আমরা প্রথম প্রমাণটা করি, যে হচ্ছে প্রাসের গতিপথ প্রমাণটা আমরা এখন করব, ঠিক আছে? তো প্রাসের গতিপথ, দেখো প্রাসটা কি জিনিস, অনেকে আসলে ফিজিক্সটাকে খুব ভয় পায়, বুঝছো? আসলে ফিজিক্স কিন্তু বাস্তবিক, ফিজিক্স আমাদের জীবনের সাথে রিলেটেড, আমরা সবসময় করতেছি, আমরা জানি না যে আসলে আমাদের জীবনের সব ক্ষেত্রেই ফিজিক্সটা জড়িয়ে আছে। কিভাবে? দেখো ভাইয়া, তোমরা ফুটবল খেলো না? সবাই ফুটবল তো খেলো, তো ফুটবলে কি খেলো বলো দেখি? তোমরা যখন ফুটবল খেলো, ফুটবলে কি ঘটনা ঘটে? ধরো তোমার হচ্ছে পেনাল্টি দিবা তুমি, এটা হচ্ছে গোল পোস্ট, তো গোল পোস্টের এখানে তোমার গোলরক্ষক দাঁড়িয়ে আছে, হ্যাঁ? তোমার সামনে একটা ফুটবল, তুমি এখানে কিক দিছো, ফুটবলটা এইভাবে করে গোলকিপারের কাছে যাবে কিনা বলো? তো গোলকিপারের কাছে কিভাবে যাবে? ফুটবলটা কিভাবে যাবে? তুমি কিক দিছো, এটা এইভাবে যাবে। তাহলে এই যে ফুটবলটা যেই পথে গোলকিপারের কাছে গেল, সেই পথটাই তো অধিবৃত্তাকার, হ্যাঁ? সেই পথটা কি রকম? সেই পথটা কি বৃত্তাকার? বৃত্তাকার তো না, সেটা একটা অধিবৃত্তাকার পথে যায়। আর এই পথটাকে বলা হচ্ছে প্রাসের গতিপথ। তো বিজ্ঞানী প্রাস কি করে? এই গতিপথটা আবিষ্কার করে, যার কারণে এটাকে বলা হয় প্রাসের গতিপথ, হ্যাঁ? তো এই প্রমাণটা আমাদের করতে হবে এখন, বুঝতে পারছো? তাহলে এই যে এখন হতে পারে তুমি এটা ক্রিকেট বল, ব্যাটসম্যান ক্রিকেটের ব্যাটসে হচ্ছে মারছে, বলটা হচ্ছে তোমার গিয়ে ফোর হইছে বা 6 হইছে, তাহলে এটাও কিন্তু একটা প্রাসের গতিপথ, বুঝা গেছে? এটা হচ্ছে প্রাসের গতিপথ। দেখো, তো এই প্রমাণটা করতে গেলে প্রথমে তোমাদের চিত্রটা বুঝতে হবে ভালো করে। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে বিন্দু, এখান থেকে আমরা একটা বলকে নিক্ষেপ করছি, এটা হচ্ছে একটা ফুটবল, ওকে? এটা একটা ফুটবল। তো এই ফুটবলটা বা ধরো যে একটা বিন্দু, যে কোনো একটা বস্তু হতে পারে, সেই বস্তুটাকে আমরা নিক্ষেপ করলাম এবং সেই বস্তুটা এখান থেকে গিয়ে জাস্ট তোমার এই জায়গাতে পড়ে গেল। তাহলে এটা কি ছিল? এই জায়গায় নিক্ষেপ করলাম না, এই জায়গাটা আমি নিক্ষেপ করছি, তাহলে এটা হচ্ছে কি? নিক্ষেপণ বিন্দু। আর যে জায়গায় যায় পড়লো সেটা হচ্ছে পতন বিন্দু, মানে পতন বিন্দু, ওকে? আর সেটা গেল কোন পথে? ঠিক এই পথে চলে গেল। তাহলে এইখানে বিভিন্ন অংশ আছে, তো অংশগুলো যদি বলি, দেখো তোমার হচ্ছে এই জায়গা থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত মোট দূরত্বকে বলা হয় আর, আর মানে হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা। আর এটা হচ্ছে দেখো, এটা আনুভূমিক অক্ষ, এই অক্ষকে বলা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে উলম্ব অক্ষ, এটাকে বলা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে? এটাকে একটা জাস্ট রেখার মাধ্যমে প্রকাশ করা আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি? ওয়াই অক্ষ। তো এখন এটা আসলে যে ব্যাগে ফুটবলটা যে গেল গোলকিপারের কাছে,
অবশ্যই কোনো না কোনো একটা বেগে তো গেছে, তাই না? তো বেগটা হচ্ছে ভি, বেগটা হচ্ছে আমাদের ভি। তো এখন আমাদের এই যে বস্তুটা মানে ফুটবলটা সর্বোচ্চ যে উচ্চতায় উঠছিল সেই উচ্চতাকে বলা হয় আমাদের সর্বোচ্চ উচ্চতা। এই যেটা হচ্ছে সেই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট। আচ্ছা, এখন দেখো যে এই যে ভি বল মানে ভি যে বেগে যে বস্তুটা গেল, এই মধ্যবর্তী যে কোণটা সেই কোণটা হচ্ছে আমাদের থিটা, অর্থাৎ আনুভূমিকের সাথে যত ডিগ্রি কোণ করে আমাদের এই ফুটবলটা চলে গেল সেই কোণটা হচ্ছে আমাদের কি থিটা। তাহলে এখন দেখো আমাদের এই যে বেগটা, এই বেগটা কিন্তু তির্যক বেগ, তাই না? তির্যক বেগে আমাদের দুইটা উপাংশ হবে, একটা হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশ ভি এক্স নট, আর একটা হচ্ছে উলম্ব উপাংশ, সেটা হচ্ছে আমাদের ভি ওয়াই নট, ভি ওয়াই নট। তাহলে একটা হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশ যেটাকে আমরা প্রকাশ করতেছি ভি এক্স নট দিয়ে, একটা হচ্ছে উলম্ব উপাংশ সেটাকে প্রকাশ করতেছি ভি ওয়াই নট দিয়ে। আচ্ছা, সবাইকে বলে রাখতেছি তোমরা একটু কমেন্টে গিয়ে প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে প্রবেশ করে দেখবা, একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবা যে ওখানে তোমাদের প্রমাণ হচ্ছে দেওয়া আছে, প্রাসের গতিপথের প্রমাণটা দেওয়া আছে। তো ওই পিডিএফটার যে ইয়েটা দেওয়া আছে ওটা সুন্দর করে প্রথম থেকে ফার্স্ট ক্লাস দেখো, ওখানে খুব সুন্দর করে চিত্র সহ একদম কিভাবে করে তোমরা পরীক্ষা খাতায় লিখবা সব দেওয়া আছে। তো ওটা দেখলে আশা করি তোমাদের খুব ভালো হবে। আমি জাস্ট ওখান থেকে মেইন যে থিমগুলো অর্থাৎ ইকুয়েশন যে টার্মগুলো সেগুলো দেখে দিচ্ছি, এবং থিওরিটিক্যাল যে পার্টটা সেটা তোমরা হচ্ছে ওখান থেকে একটু পড়ে নাও। আমি এখানে পড়ছি, তোমরা একটু ওটা বের করে মিলিয়ে নাও, তাহলে বুঝতে পারবা। তো দেখো তোমাদের এই যে জিনিসগুলো অংশগুলো তো আমরা চিহ্নিত করে ফেললাম। তো অংশগুলো চিহ্নিত করা হয়ে গেছে। আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে দেখো যেই বিন্দু থেকে নিক্ষেপ করবা সেই বিন্দুকে তোমরা একটা ও বিন্দু ধরা হচ্ছে এখানে। হ্যাঁ, ও বিন্দু থেকে আমরা বস্তুটাকে নিক্ষেপ করছি, ফুটবলটাকে নিক্ষেপ করছি। আচ্ছা, আর এই বেগটাকে এখানে আসলে ভি নট দ্বারা প্রকাশ করা হচ্ছে, বেগটাকে আমরা এখানে ভি নট দ্বারা প্রকাশ করলাম, ভি নট। ওকে, তাহলে এখন দেখো মনে করি আমাদের ও হচ্ছে একটা কি বিন্দু, আর এই ও বিন্দু থেকে কোনো একটা বস্তুকে আমরা এই যে থিটা ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম। এখন এই নিক্ষেপ করা হলে এটা আসলে এই যে ভি নট আদি বেগে এটা কি হবে, চলে যাবে, ভি নট আদি বেগ প্রাপ্ত হবে। ভি নট আদি বেগ প্রাপ্ত হলো। এখন এই ভি নটের আমাদের কটা উপাংশ হবে, দুইটা উপাংশ, একটা আণবিক উপাংশ সেটা হচ্ছে ভি এক্স নট, একটা হচ্ছে উলম্ব উপাংশ ভি ওয়াই নট। এটা তোমাদের লেখা আছে পিডিএফ এ, একটু জাস্ট ওপেন করে দেখো, বুঝতে পারবা। ওকে, তারপর নিক্ষেপণ বিন্দু। এখন আমাদের দেখো যে নিক্ষেপণ বিন্দু এবং মূল বিন্দু একই হওয়ায় আমরা বলতে পারি এক্স নট এবং ওয়াই নট ইকুয়াল টু 0। তাহলে নিক্ষেপণ বিন্দু কোথায় বলো দেখি? এই যে এই জায়গা থেকে আমি নিক্ষেপ করছি, এবং ওই জায়গাটাই আবার হচ্ছে আমাদের কি মূল বিন্দু কিনা, যে জায়গা থেকে নিক্ষেপ করছি সেটাই হচ্ছে আমাদের মূল বিন্দু। তো যার কারণে আমরা বলতে পারতেছি যে এক্স নট ইকুয়াল ওয়াই নট ইকুয়াল হচ্ছে আমাদের কি 0, এক্স নট ইকুয়াল ওয়াই নট ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, এখন আমাদের আনুভূমিক অক্ষ বরাবর, এই যে আনুভূমিক অক্ষ বরাবর হচ্ছে আমাদের ত্বরণের মানটা কত? দেখো বস্তুটা প্রথম অবস্থায় কিন্তু একদম খাড়া উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা আনুভূমিক বরাবর উলম্ব বরাবর আমরা ত্বরণ পাচ্ছি, কিন্তু আনুভূমিক বরাবর কিন্তু কোনো ত্বরণ আমরা পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমাদের এখানে আনুভূমিক বরাবর যে ত্বরণ সেটা হচ্ছে এ এক্স ইকুয়াল পাচ্ছি 0, আর এ ওয়াই ইকুয়াল হচ্ছে আমরা পাবো মাইনাস জি। এখন বলো ভাইয়া মাইনাস জি কেন? আমি দিলাম এ ওয়াই ইকুয়াল মাইনাস জি, কিন্তু ভাইয়া কেন? তুমি দেখো একটা বস্তু, এই যে আমি একটা মার্কারটাকে আমি জাস্ট উপরের দিকে দিলাম, তো উপরের দিকে যখন আমি নিক্ষেপ করলাম তখন এটা অভিকর্ষ ত্বরণের বিপরীতে গেল কিনা? অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে উপরের দিকে গেছে, যার কারণে আমাদের এখানে কি লিখতেছি আমরা মাইনাস জি। যদি দিকে হতো তাহলে প্লাস জি, যেহেতু বিপরীতে দিছি যার কারণে হচ্ছে কি মাইনাস জি। তার মানে এই বস্তুটা যখন উপরের দিকে উঠতেছে তখন অভিকর্ষ ত্বরণের বিপরীতে উঠতেছে, উপরের দিকে বিরুদ্ধে, যার কারণে এটা হয়ে গেল কি আমাদের মাইনাস জি। তাহলে এ ওয়াইটা হচ্ছে আমাদের মাইনাস জি। ওকে, তাহলে এখানে আমি লিখে দিয়েছি, দেখো পিডিএফ এ পাবা, পিডিএফ এ লেখা আছে, হ্যান্ড রাইটিং এ লেখা আছে, দেখো দেওয়া আছে আনুভূমিক বরাবর প্লাসের ত্বরণ হচ্ছে এ এক্স ইকুয়াল 0, এবং উলম্ব বরাবর প্লাসের ত্বরণ হচ্ছে এ ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 0। ওকে, এখন আমাদের চিত্র থেকে আমরা একটু বিষয়টা বুঝি, যে আমরা যদি এই জায়গাটাকে একটা ডটেড লাইন দ্বারা একটু আবদ্ধ করে দেই। দেখো আমরা যদি ডটেড লাইন দ্বারা এই জিনিসটাকে এইভাবে করে আবদ্ধ করে দেই, জাস্ট এরকম করে আমরা এটাকে ইয়া করে দিলাম। হ্যাঁ, দেখো তাহলে এই জায়গায় হচ্ছে দেখো এই রেখাটা আমাদের কাজ করতেছে কি ভি এক্স নট। এই ভি এক্স নট হচ্ছে কি আমাদের আনুভূমিক বরাবর, আর এই বরাবর ভি ওয়াই নট। তাহলে এই জায়গায়
এই জায়গাটা আয়তাকার ক্ষেত্র তৈরি হইলো, তো আয়তাকার ক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়, সমান হয়, যার কারণে এটা যদি ভি এক্স নট হয় তাহলে এটাকে আমরা বলতে পারি ভি ওয়াই নট। আচ্ছা, এটা থিটা কোণ, তো এই জায়গাটা দেখো আমরা যদি ধরে নিই যে এই রেখাটা পারতপক্ষে ধরলাম যে এটা স্ট্রেট লাইন, তাহলে এই জায়গাটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় কিনা দেখো, এই কোণটা হচ্ছে আমাদের লম্ব অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এই জায়গাটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আর এই সমকোণী ত্রিভুজটা থেকে আমরা একটা এখন প্রমাণ করব। দেখো, তাহলে আমরা বলতে পারি চিত্র থেকে এই যে এই থিটাটা, এই থিটার পার্সপেক্টিভে আমরা দুটো কাজ করব। দেখো, আমরা এই ওই চিত্রের এই সমকোণী ত্রিভুজে যদি আমরা একবার সাইন থিটা অ্যাপ্লাই করি, তাহলে সাইন থিটা অ্যাপ্লাই করলে আমরা পাবো কি বলো, ভি ওয়াই নট বাই ভি ভি নট। কেন? কারণ দেখো এখানে ভি নটটা হচ্ছে অতিভুজ, ভি নটটা হচ্ছে অতিভুজ, আর ভি ওয়াই নটটা হচ্ছে আমাদের এখানে কি লম্ব, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ কিনা, যার কারণে এখানে ভি ওয়াই নট বাই হচ্ছে কি ভি নট পাচ্ছি। যদি আমরা এটাকে একটু আড়াআড়ি গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে দাঁড়াচ্ছে ভি ওয়াই নট ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি নট সাইন থিটা। ওকে, তাহলে আমরা এখানে একটা ইকুয়েশন পাইলাম। আচ্ছা, একইভাবে যদি আমরা এই জায়গাতে এখন cos থিটা অ্যাপ্লাই করি, cos থিটা অ্যাপ্লাই করলে কি আসে বলো, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি কত, ভূমি হচ্ছে ভি এক্স নট, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে ভি নট। এখন আড়াআড়ি গুণ করে দাও, আড়াআড়ি গুণ করে দেখো ভি এক্স নট ইকুয়াল পাচ্ছ ভি নট cos থিটা। ওকে, তাহলে বলো তো দুইটা আমরা বেগের একটা আণবিক উপাংশ পাইলাম, একটা হচ্ছে উলম্ব উপাংশের ক্ষেত্রে আমরা দুইটা রাশি পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা হিসাব করব যে আমাদের আসলে এই যে এক্স অক্ষ বরাবর সরণ কতটুকু এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের সরণ কতটুকু। হ্যাঁ, তো এই জায়গায় দেখো, এই জায়গাটায় এই যে এই বিন্দুটাকে তোমরা এক্স বিন্দু দিয়ে চিহ্নিত করো, এটা হচ্ছে এক্স বিন্দু। আচ্ছা, তাহলে আমরা এখন বের করবো, আর সর্বোচ্চ বিন্দুটাকে আমরা এখানে পি দ্বারা প্রকাশ করতেছি। তোমরা পিডিএফটা দেখলে অনেক ভালোভাবে এটা বুঝতে পারবে। ওকে, সবাই ডাউনলোড করে নিও। দেখো এখন, তাহলে আমরা যদি এক্স অক্ষ বরাবর সরণটা বের করি, এক্স অক্ষ বরাবর যে সরণটা সেটা হবে আমাদের হচ্ছে এক্স মাইনাস এক্স নট, অর্থাৎ এই যেটা হচ্ছে এক্স বিন্দু, আর ও বিন্দুর ক্ষেত্রে আমরা কি পাইছিলাম, ধরছিলাম বলো এক্স নট, তাহলে এক্স মাইনাস এক্স নট ইকুয়াল হচ্ছে আমাদের এক্স মাইনাস এক্স নট ইকুয়াল হচ্ছে আমরা পাচ্ছি ভি এক্স নট ইন্টু হচ্ছে কি টি প্লাস প্লাস হচ্ছে হাফ জি টি স্কয়ার। এখন জি বলতে কি, এখানে তো এক্স অক্ষ বরাবর আমাদের কাজ করতেছে কি এ এক্স। ওকে, দেখো এটা একটু বুঝাই দিই, তাহলে তোমরা সবাই সূত্র পড়ছো কিনা যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই সূত্র কিন্তু তোমরা সবাই পড়ছো তাই না, আমাদের দূরত্ব নির্ণয় সূত্র এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। জাস্ট এই সূত্রটার প্রয়োগ হচ্ছে আমাদের এখানে হয়েছে। ঠিক আছে, কি করছি আমরা, যে এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে এই যে এক্স থেকে এক্স নট, এটা বাদ দিলাম এই পরিমাণ সরণ, তাহলে সেক্ষেত্রে ইউ ইউ বলতে আমাদের বেগ কত ভি এক্স নট, এক্স অক্ষ বরাবর বেগ কি, এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে আমাদের ভি এক্স নট, তাহলে ভি এক্স নট ইন্টু টি সময় প্লাস এ ইন্টু এক্স অক্ষ বরাবর ত্বরণ কি, এই যে এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে এক্স, এক্স ইন্টু টি স্কয়ার। তাহলে এটা ছিল আমাদের এক্স অক্ষ বরাবর ত্বরণ, আর এটা ছিল আমাদের হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। তো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। শেষ। ওকে, এখন কাজ দেখো, আমাদের এখানে এই জায়গাতে আমরা দেখো যে ভি এক্স নটের কিন্তু আমরা রাশি পাইছি না, তো ওই জায়গাটার মানটা আমরা বসাই দিই। তাহলে ভি এক্স নটের পরিবর্তে আমরা লিখতে পারি যে ভি নট cos থিটা ইন্টু হচ্ছে কি টি প্লাস, বলো তো এ এক্স এর মান তুমি এখানে কি পাইছো, দেখো এ এক্স এর মান কি জিরো না, তো ওই জিরো মানটা তুমি এখানে যদি এক্স এ বসাই দাও তাহলে পুরো পদটাই তো কি হয়েছে জিরো হয়ে যাচ্ছে, তাহলে কি লেখা যাবে, দরকার নেই, বাদ। তাহলে আমাদের দেখো এক্স নট এর মান কি, এক্স নটের মান তো জিরো, তাহলে এক্স মাইনাস জিরো মানে কি এক্স তো থাকতেছে, তাহলে এক্স সমান আমরা এখানে একটা রাশি পাইলাম, এটা 1 নম্বর সমীকরণে রেখে দাও। ওকে, আচ্ছা এটাকে আরেকটা কাজ করে ফেলি আমরা, এখান থেকে এটাকে 1 নম্বর না দিয়ে আরেকটা লাইন ভাঙাই নিই, অর্থাৎ টি এর মানটা বের করে ফেলি। তা টি কে যদি আমরা সমানে ডান পাশে রেখে দেই তাহলে এই পাশে আসবে এক্স বাই ভি নট কস থিটা, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। ওকে, এখন আমাদের ওয়াই অক্ষ বরাবর সরণ লাগবে। ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমরা যদি সরণটা বের করতে চাই, দেখো ওয়াই অক্ষ বরাবর সরণটা আমাদের কি হবে, এখন আমাদের হবে ওয়াই মাইনাস ওয়াই নট, এই যে ওয়াই অক্ষ ওয়াই মাইনাস এখানকার মানটা কি ওয়াই নট, ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়াল হচ্ছে একইভাবে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাহলে ইউ ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে বেগ কি বলো ভি ওয়াই নট ইন্টু হচ্ছে কি টি, যেহেতু উপরের দিকে কাজ করতেছে, এখন প্লাস আমরা দিতে পারি কি হাফ
ইন্টু এ ওয়াই ইন্টু হচ্ছে কি টি, হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, আমরা জাস্ট সূত্রগুলো বসাই দিলাম। ওকে, এখন মান বসাও। দেখো ওয়াই নটের মানও কিন্তু শূন্য, যার কোনো ওয়াই মাইনাস ওয়াই নট শূন্য মানে কি ওয়াই আসবে। ভি ওয়াই নটের মাধ্যমে এখানে পাইছো, এর মানটা বসাই দাও। ভি নট সাইন থিটা ইন্টু হচ্ছে কি টি প্লাস হচ্ছে আমরা পাইলাম হাফ ইন্টু এ ওয়াই এর মান কি মাইনাস জি না, তাহলে এ ওয়াই এর মান যদি আমরা মাইনাস জি বসাই, তাহলে ওই মাইনাস আর এখানকার প্লাস গুণ হয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস জি এখানে হচ্ছে কি টি স্কোয়ার। ওকে, দেখো এই যে টি দেখতেছো, এই যে এখানে একটা টি এখানে একটা টি, তো এই যে দেখো আমরা 1 নম্বর সমীকরণে কিন্তু টি এর একটা মান পাইছিলাম কিনা, তো ওই মানটা জাস্ট আমরা এখানে এনে বসাই দেব। তাহলে আমরা এখানে ভি নট এখানে আসছে হচ্ছে আমাদের ভি নট সাইন থিটা ইন্টু টি, টি এর মান যদি বসাই দিই তাহলে উপরে আসতেছে এক্স, নিচে আসতেছে ভি নট, এখানে হচ্ছে কস থিটা মাইনাস হচ্ছে আবার হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। টি বলতে আমাদের থাকতেছে কি, উপরে হচ্ছে এক্স, নিচে হচ্ছে ভি নট কস থিটা তার উপরে স্কোয়ার। ওকে, দেখো এটার উপরে আমাদের হচ্ছে কি স্কোয়ার, জাস্ট টি এর মানগুলো আমি এখানে বসাই দিলাম। ওকে, একটু সাইডে দেখাচ্ছি, দেখো এখন মিশাই দিলাম, আমরা ডান দিকে একটু দেখিয়ে দেখাই। তাহলে বাকি অংশটুকু এখানে দেখাচ্ছি আমরা। তাহলে বাকি অংশ y ইকুয়াল হচ্ছে এখানে আসতেছে, একটু বলো, এই যে এই সাইন থিটাটা উপরের সংখ্যা, এই যে এইখানকার ভি নট এখানকার ভি নট কিন্তু কাটা যায়, তাহলে কি পদ থাকে বলো দেখি, এক্স থাকে উপরে একটা, আর সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, তাহলে আমরা এক্সটাকে যদি সামনে লিখি তাহলে আসবে এক্স ট্যান থিটা, এই যে এক্স ট্যান থিটা। ওকে, মাইনাস হাফ, এখানে আমরা যদি সবগুলোকে গুণ করে দেই তাহলে লাইনটা কিভাবে আসে একটু দেখো, লাইনটা আসে এরকম, জিটা আমাদের উপরে চলে যায়, তাহলে জি উপরে চলে যাবে, এক্স স্কোয়ার হবে, নিচে টি, এখানে আসবে ভি নটের উপরে স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা। ওকে, তাহলে এই লাইন পর্যন্ত ক্লিয়ার। দেখো এই লাইন পর্যন্ত ক্লিয়ার কিনা, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে ধরে নেই এখন, লেট বা ধরি যে ট্যান থিটা সমান হচ্ছে আমাদের বি, ট্যান থিটা সমান বি, আর হচ্ছে আমাদের এই যে উপরে জি বাই টু ভি নট স্কোয়ার ইন্টু হচ্ছে কজ স্কোয়ার থিটা, এটা সমান হচ্ছে আমাদের সি। ঠিক আছে, এটা সমান হচ্ছে আমাদের সি। তাহলে আমরা কি করতে পারি, দেখো এটা ট্যান থিটা সমান যদি বি এবং বাকি এই অংশটুকু সমান যদি আমরা সি ধরে ফেলি তাহলে কি দাঁড়ায় লাইনটা, যে ওয়াই ইকুয়াল দাঁড়ায় যে বি এক্স মাইনাস এটা হচ্ছে সি, তার মানে সি এক্স স্কোয়ার। বলো এই লাইনটা দাঁড়ায় কিনা। যখনই তোমার জাস্ট এই লাইনটা চলে আসবে তার পরের লাইনে তুমি লিখে দিতে পারবা ইহাই অধিবৃত্তের সমীকরণ। তাহলে এটা যেহেতু অধিবৃত্তের সমীকরণ, সুতরাং আমরা বলতে পারি কি প্লাসের গতিপথ হচ্ছে একটা অধিবৃত্তাকার। জাস্ট এটা পরের লাইনে লিখে দিতে পারো যে এটা হচ্ছে কি যা এখানে লিখে দিতে পারো যে এই যে যা অধিবৃত্তের সমীকরণ। সুতরাং প্লাসের গতিপথ হচ্ছে একটা অধিবৃত্তাকার। প্লাসের গতিপথ হচ্ছে অধিবৃত্তাকার দিয়ে এখানে তোমরা প্রমাণিত দিয়ে দিতে পারো। তো আমাদের হচ্ছে প্লাসের হচ্ছে গতিপথ এখানে শেষ। দেখো আশা করি সবাই বুঝতে পারতেছো। তো ওকে, দেখো তোমরা হচ্ছে যাদের দেখো বোঝা গেছে একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। আমরা এখন বোর্ডটা মিশাই দিয়ে আমরা হচ্ছে এফএমবি স্কয়ারের প্রমাণের দিকে যাব। দেখো সবাই একটা স্ক্রিনশট তুলে নাও, আমরা হচ্ছে পরের প্রমাণের দিকে যাই। তাহলে পরের প্রমাণটা হচ্ছে আমাদের এফ এম বি স্কয়ারের প্রমাণ। ওকে, পরের প্রমাণটা হচ্ছে আমাদের এফ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর, কেন্দ্রমুখী বল সমান এফ ইকুয়াল এম ভি স্কয়ার বাই, আমরা মিশিয়ে ফেললাম। ওকে, এফ ইকুয়াল এম ভি স্কয়ার বাই আর এর প্রমাণটা আমরা এখন করব। দেখো তো এফ এম ভি স্কয়ার বাই আর এটা কিন্তু একদম মানে অনেক ছোট একটা প্রমাণ আর অনেক ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। তো এই অধ্যায় থেকে যে কোনো একটা এবার ধরো যে চলে আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা দেখো, তোমরা ছোটবেলায় অনেকে অনেক খেলা খেলছো যে ওই যে একটা দড়ির সাথে কোনো একটা বস্তুকে ঝুলায় বিভিন্ন ভাবে ঘুরায় তোমরা অনেক খেলা খেলছো কিছু না, জাস্ট ওই জিনিসটাই হচ্ছে আমাদের এই কেন্দ্রমুখী বলের বিষয়। দেখো যদি আমরা একটা হচ্ছে বৃত্ত অঙ্কন করি যদি আমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করি।
ওকে, দেখো আমরা একটা বস্তুকে যদি একটা সুতার সাহায্যে একটা বস্তুকে যদি আমরা একটা সুতা ধরো, এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্রের সাহায্যে একটা মানে একটা সুতার সাহায্যে একটা বস্তুকে যদি আমরা ঘুরাই, তাহলে সেটা এইরকম একটা বৃত্তাকার পথে কি করবে, ঘুরবে কিনা। তো যদি ঘোরে তাহলে দেখো এই বস্তুটা কিন্তু সবসময় চাচ্ছে বাইরের দিকে ছিটকে চলে যেতে, কিন্তু ও কিন্তু কিন্তু যাচ্ছে না, বস্তুটা কিন্তু ছিটকে কি চলে যাচ্ছে না। সে কি করতেছে, কেন্দ্রের দিকে কিন্তু একটা বলের কারণে, কেন্দ্রমুখী একটা বলের কারণে একটা বৃত্তাকার পথে অনবরত ঘুরতেছে, কিন্তু বাইরে ছিটকে চলে যাচ্ছে না, যদিও বাইরের দিকে কিন্তু একটা বল কাজ করতেছে তারপর। তো ওকে, তাহলে এই প্রমাণটা কিভাবে করবা দেখো। তো আমরা যদি বিভিন্ন অংশগুলোকে চিহ্নিত করি, যদি আমরা চিহ্নিত করি, দেখো আমরা ধরলাম যে বস্তুটা, এই বস্তুটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে তার বস্তুটার এ অবস্থান, এটা হচ্ছে আমাদের বস্তুটার বি অবস্থান, ঠিক আছে। অর্থাৎ একটা বস্তু তোমার মানে এ অবস্থান থেকে বি অবস্থানের দিকে গেছে, ঘূর্ণন পথের আমরা দুইটা অংশ ভাগ করে দিচ্ছি, একটা হচ্ছে এ অবস্থান, একটা বি অবস্থান। আর এই কেন্দ্রটাকে আমরা বলতেছি ও। তোমরা জানো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি, ব্যাসার্ধ আর, তাহলে এটাও হবে কি আমাদের আর। আর এইখানে আমাদের এই বস্তুটা যেহেতু হচ্ছে যখন ঘুরতেছে, তখন এই বস্তুটার উলম্ব বরাবর একটা বল কাজ করার কারণেই এই বস্তুটা কিন্তু হচ্ছে কি করতেছে, বেগ, উলম্ব বরাবর একটা বেগ থাকার কারণেই এই বস্তুটা বৃত্তাকার একটা পথে ঘুরতেছে। ওকে, আচ্ছা, আর এই বস্তুটা যে ভর, সেটাকে আমরা প্রকাশ করতেছি এম দ্বারা, মানে এম ভরের বস্তু আর কি। আর বেগটা কাজ করতেছে উলম্ব বরাবর। তাহলে যখন এটা এ থেকে বি তে গেল, তখন বি এর ক্ষেত্রে কি হবে, দেখো এই যে বেগটা ব্যাসার্ধের সাথে এখানে 90 ডিগ্রি কোণ ছিল কিনা, ছিল। উলম্ব বলতেছি যে মানে কি, উলম্ব মানেই 90 ডিগ্রি। তাহলে যখন আমাদের বি বিন্দুতে গেল, তখনও আমাদের এই ব্যাসার্ধের সাথে এটা এই বরাবর 90 ডিগ্রিতে কাজ করবে কিনা, বলো 90 ডিগ্রি কাজ করবে। এখন যখন এটা এই জায়গায় যে 90 ডিগ্রিতে কাজ করতেছে, তখন কিন্তু দেখো এই বেগটা হয়েছে তির্যক বেগ। এই যে কিছুক্ষণ আগে যে প্লাসের গতিপথটা করলাম, ওই জায়গাতে কিন্তু বললাম তির্যক বেগের দুইটা উপাংশ হয়, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে আমাদের উলম্ব উপাংশ। তাহলে এটার ক্ষেত্রে আমাদের একটা উপাংশ হবে এই বরাবর, যেটাকে আমরা বলছি আনুভূমিক উপাংশ, আর একটা হবে আমাদের এই বরাবর, সেটা হচ্ছে আমাদের উলম্ব উপাংশ, তাই কিনা। দেখো আমাদের এই জায়গায় এ আর বি বিন্দু মধ্যবর্তী যদি কোণটা আমাদের কি হয়, থিটা হয়, তাহলে এটা থিটা মানে একান্তর কোণ হিসেবে এটাও থিটা, এবং ক্যালকুলেশন করে দেখবা যে এই কোণের মানটুকু কত হচ্ছে, আমাদের থিটা হচ্ছে। এটা আসলে হিসাব করলে বুঝতে পারবা। তো জাস্ট আমি এখন বলে দিচ্ছি যে এটা থিটা, তার মানে কি হবে, এটাও কিন্তু থিটাই হবে। তো মনে রাখবা যে কোণ যার সাথে থাকে সেটা হয় কস থিটা, আর কোণ যার সাথে থাকে না সেটা হবে কি, সাইন থিটা। যার কারণে আমাদের উপরেরটা কি বলা যায়, উপরেরটাকে বলা যাবে ভি কস থিটা, এবং এই উপাংশকে বলবো আমরা ভি সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখানকার আনুভূমিক যে উপাংশটা বেগের, সেটা হবে ভি সাইন থিটা, উলম্ব উপাংশটা হয়ে যাবে আমাদের ভি কস থিটা। ওকে, তাহলে তোমরা একটু পিডিএফটা দেখো, সবাই একটু পিডিএফটা দেখো, পিডিএফটা দেখলে সবাই বুঝতে পারবে। ওকে, কারণ পিডিএফে অনেক সুন্দর করে উপস্থাপন করা আছে সবকিছু, চিত্র থেকে নিয়ে শুরু করে লেখাগুলো কিভাবে স্টার্ট করবা এবং কিভাবে ফিনিশিং লাইন টানবা, এ টু জেড তোমাদের কমেন্টে ড্রাইভ দেওয়া আছে, ড্রাইভ লিঙ্কে দেওয়া আছে, সবাই একটু কষ্ট করে দেখে নাও, ডাউনলোড করে। ওকে, দেখো আমি পড়ছি, তোমরা একটু মিলিয়ে নাও। দেখো ওখানে দেওয়া আছে যে মনে করি এম ভরের একটা বস্তু, অর্থাৎ আমরা যে চিত্রটা অঙ্কন করলাম না, এটা বর্ণনাটুকু দিতে হবে, যে মনে করি এম ভরের একটা বস্তু আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে বি সমদ্রুতিতে ঘুরছে। তো আমাদের এ বিন্দুতে বলটির বস্তুটির হচ্ছে আমাদের উলম্ব বেগ হচ্ছে কি, ভি। এ বিন্দুতে তাহলে আমাদের দুইটা বিন্দু, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে দেখো আমাদের এ বিন্দুতে আমরা দুইটা জিনিস পাচ্ছি। এ বিন্দুতে আমাদের যে উলম্ব যে বেগটা, এই উলম্ব বেগ হচ্ছে আমাদের হবে কি, ভি। উপরে উলম্ব বেগ হচ্ছে আমাদের ভি। আচ্ছা, কিন্তু এ বিন্দুতে আমাদের যদি কেন্দ্রমুখী কোনো বল বলি, বা কেন্দ্র বরাবর বেগের মান কিন্তু শূন্য। বলো, কেন্দ্র বরাবর কিন্তু কোনো বেগ কাজ করতেছে না। কেন্দ্র বরাবর বেগ কাজ করলে তো বস্তুটা কেন্দ্রের দিকে চেপে আসতো, তাই না। এটা উলম্ব বেগ কাজ করতেছে তো বৃত্তাকার পথে ঘুরে, এটা বুঝতে হবে। যাই হোক, কেন্দ্র বরাবর বেগটা আমাদের হচ্ছে কি, শূন্য, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি, দেখো যে এই যে বস্তুটা এ থেকে যে বি অবস্থানে গেল, সময় লাগছে কি লাগেনি, বলো সময় লাগেনি, লাগছে। কতটুকু সময় লাগছে, ধরলাম যে টি সেকেন্ড সময় লাগছে, টি সময়। তাহলে টি সময়ে বস্তুটা এ থেকে বি তে গেছে, দেখো লেখা আছে পিডিএফটা দেখো, দেওয়া আছে কি, যে এ হতে এ এ দেওয়া আছে, দেখো যে এ হতে বি অবস্থানে আসে, টি সময়ে বস্তুটি এ হতে বি অবস্থানে আসে, এবং কেন্দ্রে আমাদের এ ও বি মানে কেন্দ্রে থিটা কোণ কি করে, উৎপন্ন করে। ওকে, তাহলে বি বিন্দুতে আসার পরে আমাদের উলম্ব বরাবর বেগের উপাংশ কত হবে, দেখো বি বিন্দুতে আসার পরে
তাহলে এখন আমরা হিসাব করব বি বিন্দুর কথা। তাহলে বি বিন্দুতে আসলে আমাদের উলম্ব বেগ কি হবে, আর বি বিন্দুতেই আমাদের কেন্দ্র বরাবর যে বলটা, কেন্দ্র বরাবর উলম্ব বেগ আর কেন্দ্র বরাবর বেগ, এই দুটা কি হবে দেখো। তাহলে বি বিন্দুতে আমাদের উলম্ব বেগটা হবে কি, এই যে পাইছি তো বি বিন্দুতে, পাই নাই, বলো উলম্ব বেগটা হচ্ছে ভি কস থিটা, ভি কস থিটা, এটার ক্ষেত্রে হবে ভি সাইন থিটা, থিটা। দেখো এখানে বি বিন্দুতে আসার পরে উলম্ব বরাবর বেগ হচ্ছে ভি কস থিটা, এবং আনুভূমিক বেগ হচ্ছে আমাদের কি, কেন্দ্র বরাবর বেগটা হচ্ছে ভি সাইন থিটা। ওকে, এখন তোমাদের এখানে একটা জিনিস জানতে হবে, আসলে এই যে থিটাটা তোমরা দেখতেছো, এই থিটাটা কিন্তু আসলে অনেক ক্ষুদ্র, এখানে ধরা হচ্ছে থিটাটা হচ্ছে অনেক ক্ষুদ্র। তো থিটা ক্ষুদ্র হওয়ায় এখানে লিখে নিবা সাইড নোট, দেখো পিডিএফ এ দেওয়া আছে যে থিটাটা ক্ষুদ্র হওয়ায়, থিটা ক্ষুদ্র হওয়ায় আমরা কস থিটাকে লিখতে পারি হচ্ছে 1, আর সাইন থিটাকে লিখতে পারি শুধু থিটা, মানে কস থিটা সমান 1 লিখতে পারি, আর সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি, শুধু থিটা লিখতে পারি। এটা কি কারণে, থিটাটা ক্ষুদ্র হওয়ার কারণে এই জিনিসটা লেখা যায়, এটা প্রমাণ আছে। এটা তো প্রমাণ তোমাদের করানো কষ্ট করে, এখন তোমাদের জাস্ট মনে রাখো আর কি, কস থিটা ইকুয়াল টু 1, সাইন থিটা ইকুয়াল হচ্ছে কি আমাদের থিটা, ঠিক আছে। কস থিটা সমান হচ্ছে 1 আর সাইন থিটা সমান হচ্ছে আমাদের কি থিটা। তাহলে দেখো আমরা এখন তাহলে কি করতে পারি বলো দেখি, তাহলে cos থিটা সমান যদি 1 হয়, তাহলে cos থিটার মান 1 মানে কি শুধু v পাবো, আর sin থিটার মান যদি থিটা হয় তাহলে আমরা কি পাবো, v v থিটা পাবো। ওকে, দেন এখন আসো যে আমরা আমরা এখন কেন্দ্র বরাবর ত্বরণ বের করব। তাহলে দেখো কেন্দ্র বরাবর ত্বরণ, কেন্দ্র বরাবর ত্বরণ, তা তোমরা বলো তো, কেন্দ্র বরাবর যদি ত্বরণ বের করতে চাই, আমরা জানি একক সময়ে বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। একক সময়ে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে একক সময়, একক সময় মানে কি টি, বেগ বৃদ্ধির হার, তাহলে কেন্দ্র বরাবর বেগ বৃদ্ধি পাইছে কত, ভি থিটা মাইনাস 0। দেখো বি বিন্দুতে বেগ ছিল ভি থিটা, আর এ বিন্দুতে বেগ হচ্ছে কেন্দ্র বরাবর কি 0, তাহলে এটা বাদ দিতে হবে না, বেগ পরিবর্তনের হার মানে কি মাইনাস, বেগ পরিবর্তনের হার মানে হচ্ছে কি মাইনাস, তাহলে যে ভি থিটা মাইনাস 0/t, তা আলটিমেট তো তোমার 0 তো বাদ দিলে কিছুই থাকে না, এই জন্য পাচ্ছি আমরা ভি থিটা বাই টি। তার মানে আমাদের পিডিএফ এ কিন্তু দেওয়া আছে, পিডিএফ এ দেওয়া আছে ভি থিটা বাই টি। ওকে, আচ্ছা তোমরা এই অধ্যায়ে যে সংক্ষিপ্ত প্রমাণগুলো আছে, তোমাদেরকে বলছিলাম যে সংক্ষিপ্ত প্রমাণগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো সংক্ষিপ্ত প্রমাণের কিছু সংক্ষিপ্ত প্রমাণ দেখো, এরকম তোমরা করছো যে ওমেগা সমান থিটা বাই টি, করছো কিনা, ওমেগা সমান থিটা বাই টি, তাহলে বলো তো এই যে এই জায়গাটায় থিটা বাই টি আসছে কিনা, এই থিটা বাই টি পরিবর্তে আমরা কি লিখতে পারি, ভি ওমেগা, থিটা বাই টি এর পরিবর্তে ওমেগা, ভি এর সাথে গুণ হইলে ভি ওমেগা, তাহলে ত্বরণের মান পাইলাম আমরা এখানে ভি ওমেগা। এখন আমরা আবার জানি কি জানো, যে আমরা জানি ভি সমান ওমেগা আর, আমরা জানি ভি সমান ওমেগা আর, এটা হচ্ছে রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক, ঠিক আছে এটা। তো ওই জায়গা থেকে জানি ভি ইকুয়াল হচ্ছে কি ওমেগা, তাহলে এটা একটা সূত্র মনে রাখতে হবে, এটা একটা সূত্র মনে রাখতে হবে। ওকে, তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে বলো এই লাইনে ভি এর পরিবর্তে আমরা কি দিতে পারি, ভি এর পরিবর্তে আমরা লিখতে পারি ওমেগা আর ইনটু আবার ওমেগা, তো এই ওমেগা আর এই ওমেগা, দুইটা ওমেগা গুণ হলে কি হবে, ওমেগা স্কয়ার আর, তাহলে ওমেগা স্কয়ার আর। আচ্ছা আমরা ওমেগা স্কয়ার আর না, আমাদের প্রমাণে যেহেতু এটা তো লেখা যায়, কিন্তু আমাদের প্রমাণে যেহেতু দেওয়া আছে, কি প্রমাণ কি করতে হবে, এটা তো উদ্দেশ্য অনুযায়ী আগাইতে হবে। উদ্দেশ্য হচ্ছে আমাদের এফ ইকুয়াল এম ভি স্কয়ার বাই আর, আমাদের এটা হচ্ছে উদ্দেশ্য। দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা যে এফ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর, তো ওই প্রমাণে আমাদের ভি স্কয়ার বাই আর লাগবে কিনা, যার কারণে আমাদের এখানে ওমেগা সমান লাইনটা বের করে নিই। ওমেগা সমান, এখানে যদি ওমেগাকে রেখে দিই তাহলে আরটা ভাগ হয়ে যাবে, আরটা ভাগ হলে কি হবে, ভি বাই আর। তাহলে এখন তোমার কাজ কি, তুমি এই জায়গাটায় লেখো, এখানে ওমেগার পরিবর্তে ভি তো ঠিক থাকলো, শুধুমাত্র এই ওমেগাটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি ভি বাই আর, তাহলে কি আসবে, উপরে এই ভি এই ভি গুণ হয়ে যাচ্ছে ভি স্কয়ার বাই আর, আর ডান দিকে ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা, তাহলে ত্বরণকে কি দ্বারা, এ দ্বারা, তাহলে আমরা পাচ্ছি এ ইকুয়াল উপরে ভি স্কয়ার নিচে আর, এ সমান আমরা এই লাইনটা পাচ্ছি, বলো পাচ্ছি কিনা। ওকে, এখন বলো কেন্দ্রমুখী বলকে আমরা প্রকাশ করতেছি এফ দ্বারা, কেন্দ্রমুখী বলকে প্রকাশ করতেছি এফ দ্বারা, তাহলে এফ ইকুয়াল হচ্ছে আমাদের এম এ, তাহলে এম ঠিক থাকলো, এ বলতে কি, এ বলতে ভি স্কয়ার বাই আর, তাহলে গুণ করে দাও, গুণ করে দিলে উপরে কি হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। দেখো প্রমাণের লাইন, ওকে প্রুফড। বলো সহজ প্রমাণ কিনা, একদম সহজ, কতটুকু একটা প্রমাণ বলো, পিডিএফ অনুযায়ী জাস্ট যে বাংলা কথাগুলো তোমাদের আছে
এই বাংলা কথাগুলো সুন্দর করে উপর থেকে সাজা লিখে ফেলবা। আর যেভাবে করে আমি ইকুয়েশনগুলো সাজিয়ে দিলাম ঠিক এইভাবেই যদি পরীক্ষায় দিয়ে আসতে পারো একদম 8 মার্ক দিয়ে দিবে, কোনো জায়গায় 1 মার্ক কাটার কোনো অপশন নেই, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের কিন্তু দেখো বৃত্তাকার গতি অর্থাৎ চতুর্থ অধ্যায় শেষ, চতুর্থ অধ্যায় শেষ। আচ্ছা, সবাই একটা স্ক্রিনশট তুলে নাও, সবাই একটা স্ক্রিনশট তুলে নাও। আমরা এখন পঞ্চম অধ্যায়ের দিকে অগ্রসর হব, আমরা পঞ্চম অধ্যায়ের দিকে অগ্রসর হব, সবাই স্ক্রিনশট তুলে নাও। ওকে, পঞ্চম অধ্যায়ে আমাদের দুইটা প্রমাণ আছে ইম্পর্টেন্ট, যে দুইটা প্রমাণ, এই দুইটা প্রমাণের বাইরে কোনো প্রমাণ করতে হবে না, মিশিয়ে দিলাম, দুইটা প্রমাণ বাইরে কোনো প্রমাণ করতে হবে না। সেটা হচ্ছে কি, দেখো দুইটা প্রমাণ, একটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল এম এ। তোমরা একটু সবাই সবাই কমেন্ট বক্সে যাও, দেখো ড্রাইভে লিঙ্ক দেওয়া আছে পিডিএফ এর, বারবার বলছি ড্রাইভের পিডিএফটা নামিয়ে নাও, ঠিক আছে? ড্রাইভের পিডিএফটা নামাও, দেখো যে ওখানে ওখানে সবগুলো দেওয়া আছে ধারাবাহিকভাবে। তো ওই জায়গাটায় ওকে, দেখো আমরা এখন এফ ইকুয়াল টু এম এর প্রমাণটা করবো। তাহলে এফ এম বি স্কয়ার, এফ ইকুয়াল এম বি স্কয়ার বাই আর এই প্রমাণটা আমাদের শেষ। এখন আমরা করব এফ ইকুয়াল টু এম এর প্রমাণটি, এফ ইকুয়াল এম এ। সবাই ড্রাইভ লিংকে ঢুকে পিডিএফটা নামিয়ে নাও। ওকে, দেখো এফ ইকুয়াল টু এম এর প্রমাণটা আমরা করব। তাহলে এই প্রমাণটা আমরা কিভাবে স্টার্ট করব, এটা দুই ভাবে আসতে পারে, পি এফ ইকুয়াল টু এম এ আসতে পারে, অথবা বলতে পারে পি ইকুয়াল টু হচ্ছে এম এফ, এইটা অথবা এটা একই কথা, ঠিক আছে? এখানে এফ দ্বারা আমাদের বল বোঝাচ্ছে, এখানেও পি দ্বারা বল বোঝাচ্ছে, এখানে এ দ্বারা ত্বরণ বোঝাচ্ছে, এখানেও এফ দ্বারা আমাদের কি বোঝাচ্ছে, ত্বরণ বোঝাচ্ছে। তোমাদের প্রমাণে প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে তোমরা সেই অনুযায়ী প্রমাণটা করবে, সমস্যা নেই। তো আমরা দুটাই দেখিয়ে দেবো এখন। তো ধাপটা কিরকম, সবাই একটু পিডিএফটা ওপেন করে দেখো। এই জায়গায় আমি একটা চিত্র দিয়েছি সাইডে, তো এই চিত্রটা অঙ্কন করে ফেলবা পরীক্ষায়, কারণ চিত্র যদি অঙ্কন করো স্যারদের কিন্তু প্রথম ফোকাসটা যাবে কোথায়, চিত্রতে, বুঝতে পারছো? যার কারণে চিত্র তোমাকে মাস্ট অঙ্কন করে ফেলতে হবে, যদিও চিত্র নেই তুমি চিত্র অঙ্কন করে ফেলবা। দেখো ধরে নিলাম চিত্রের মধ্যে একটা বস্তু, এটা ধরলাম আমাদের একটা বস্তু, এই বস্তুটা হচ্ছে আছে এ অবস্থানে, আর একে আমরা বি অবস্থানে নিয়ে গেলাম, বি অবস্থানে নিয়ে গেলাম, ঠিক আছে? এখানে এ হতে বি, এ হতে বি অবস্থানে নিয়ে গেলাম। তাহলে এ, এই বস্তুর মধ্যে যে পরিমাণ বল কাজ করতেছে সেটা হচ্ছে এফ পরিমাণ। যদি প্রমাণ পি দিয়ে আসে তাহলে এখানে পি দিবা, আমরা এফ এর প্রমাণটা করতেছি এই জন্য এফ দিলাম, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখানে এফ পরিমাণ বল দিলাম। তাহলে এটা ইউ আদিবেগ থেকে, ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে ভি শেষ বেগ প্রাপ্ত হলো, ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। আচ্ছা, এবং এখান এ অবস্থান থেকে বি অবস্থানে যেতে এর সময় লাগছে কতক্ষণ, টি, এর সময় লাগছে টি সময়। ওকে, তাহলে আমরা বলবো কি, কথাটা কিভাবে বলবা, কথাটা বলবা যে মনে করি যে ইউ আদিবেগে গতিশীল এম ভরের একটা বস্তুর গতির অভিমুখে পি বল টি সময় ধরে কাজ করছে, ফলে ফলে আমাদের এই বস্তুটা, ফলে বস্তুটির বেগ একই হারে বৃদ্ধি পেতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের বলটি ক্রিয়াশীল থাকবে। সহজ হিসাব, যদি বল ক্রিয়াশীল, এই যে এফ পরিমাণ বল যদি ক্রিয়াশীল থাকে তাহলেই তো বস্তু অগ্রসর হবে, যদি বল ছড়িয়ে নেই তাহলে তো বস্তু থেমে যাবে, তাই কিনা? তাহলে বল যতক্ষণ পর্যন্ত ক্রিয়াশীল থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে ত্বরণটা একই হারে, মানে বেগটা আমাদের একই হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হবে। ওকে, তাহলে ধরে নাও যে টি সময় পর বস্তুটির বেগ কত হবে। তাহলে আমরা এখন শুরু করি এখান থেকে, যে ধরি, দেখো পিডিএফে বাংলা কথাগুলো দেওয়া আছে, তোমরা ওই কথাগুলো লিখে তারপরে হচ্ছে তোমাদের এই যে আমি যে ইকুয়েশনগুলো দেখাচ্ছি এই অনুযায়ী করবা, ঠিক আছে? ওখানে তো সব দেওয়াই আছে। তো কিভাবে প্রসেসটা আগাবা, ধরো যে টি সময় পর বস্তুটির বেগ কত হচ্ছে আমাদের, ভি, টি সময় পরে বস্তুটির বেগ হচ্ছে আমাদের ভি। এখন আমাদের এই বস্তুটির আদি বেগ কি হবে, দেখো তাহলে বস্তুটির আদি বেগ হচ্ছে আমাদের ইউ। এখন তাহলে আদি ভরবেগ বের করবো না শেষ ভরবেগ বের করবো, পিডিএফ এ একটু কারেকশন হবে, দেখো যে ওখানে হয়তো আদি বেগ দেওয়া আছে, ওটা মাঝখানে একটা ভর কথাটা যুক্ত করে নিও তোমরা, আদি ভরবেগ হবে। হ্যাঁ, তাহলে বস্তুটির আদি ভরবেগ, আদি ভরবেগ কি, এম ইউ, আদি ভরবেগ এম ইউ, আর বস্তুটির যে আমাদের শেষ ভরবেগ এখানে আদি, আর হচ্ছে কি শেষ ভরবেগ সেটা কি হবে আমাদের এম ভি। তাহলে ভরবেগে যদি পরিবর্তন বের করতে চাই তাহলে কি,
শেষ থেকে আদি বাদ দিতে হবে কিনা, তো বাদ দিয়ে দাও। দেখো তাহলে আমরা যদি পরিবর্তনটুকু বের করি, তাহলে শেষ শেষ ভরবেগ কি ছিল, এমভি মাইনাস কি হবে আমাদের এমইউ। এখন আমরা এই আমাদের যে বেগটা, যে ভরবেগটা যে পরিবর্তন হলো, এই পরিবর্তনের হার বের করব। তাহলে এই যে পরিবর্তনের বেগ পরিবর্তনের আমাদের হার বের করতে হবে। হার মানে কি, সময় দ্বারা ভাগ করে দিলেই হার বের হয়ে যাবে। তাহলে এমভি মাইনাস এমইউ বাই হচ্ছে কি আমাদের টি, এমভি মাইনাস এমইউ বাই হচ্ছে কি টি। দেখো উভয় জায়গা থেকে আমরা এম কমন নিতে পারি উপরে, এম যদি কমন নিয়ে নেই তাহলে কি ভি মাইনাস ইউ বাই হচ্ছে কি টি। এই এতটুকু অংশের জন্য আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি। তাহলে কি হচ্ছে, এম এ হচ্ছে। তাহলে বেগ আমাদের ভরবেগের পরিবর্তনের হার, এই যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার আমরা এক কথায় ইকুয়েশন করে পাইলাম এম এ, এম এ। হ্যাঁ, তো পিডিএফ এ তোমাদের এম এফ দেওয়া আছে। আসলে এটা এটা আসলে ওই যে তোমরা এম এফ দিতে পারো বা এও দিতে পারো, একই কথা। তো এম এফ যদি দিই তাহলে আমাদের প্রথমে এই প্রমাণটা হবে, ঠিক আছে, আর এই জায়গায় তখন আমাদের পি দিতে হবে। ওকে, তাহলে এম এফ। এখন আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে বলো? নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা বলতে পারি যে প্রযুক্ত বল, এটা একটা নিউটনের দ্বিতীয় সূত্র কি, যে প্রযুক্ত বল পি বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে প্রযুক্ত বল এখানে পি সমানুপাতিক কার, ভরবেগের পরিবর্তনের হারে, ভরবেগের পরিবর্তনের হারে, তার মানে এমভি মাইনাস এমইউ বাই হচ্ছে কি টি, এটা সমানুপাতিক। আর এই পুরো জিনিসটা সমান তুমি এখানে কি পাইছো, এম এফ। তাহলে এটার পরিবর্তে লেখা যায় এম এফ, এখানে হচ্ছে কি পি। সমানুপাতিক ধ্রুবক উঠে গেলে এখানে একটা কে আসবে, কে এম এফ, কে এম এফ। ওকে, তো দেখো যদি আমরা বলি কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, আর এই কে মানের উপর আমাদের হচ্ছে এম এফ এর যে মানটা, এই মানটা হচ্ছে কি করবে, নির্ভর করবে। তো আমরা এখানে এখন বলে দিতে পারি, দেখো যে এসআই পদ্ধতিতে আমাদের বলের এককটা হচ্ছে কি নিউটন। তো এসআই পদ্ধতিতে বলের এককটা যেহেতু নিউটন, মানে যে পি পি যে বল, এই বলের এককটা আমাদের হচ্ছে কি, দেখো বলের একক হচ্ছে এসআই পদ্ধতিতে নিউটন। তাহলে আমরা বলতে পারি যে যে বল 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 এমএস ইনভার্স 1, এফ মানে ত্বরণ, এম হচ্ছে কি ভর। তাহলে আমাদের এখানে বলতে পারি যদি আমাদের এম সমান 1 কেজি আর এফ সমান 1 এমএস ইনভার্স 2 হয়, তাহলে পি হচ্ছে আমাদের কি 1 নিউটন হবে, তাই না? আর এর সব যদি 1 হয় তাহলে আমাদের কে এর মানটুকু কত হবে, কে এর মানও 1 হবে। তার কারণে পরের লাইনে আমরা লিখতে পারি যে পি ইকুয়াল হচ্ছে কি এম, পি ইকুয়াল এম। তার মানে বলো তো এই টাইপের এই কথাটা যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমার প্রমাণ ডান, তাই কিনা? তো এটা পি আর এফ দ্বারা আসলে আগে, মানে আগে বলকে পি দ্বারা এবং হচ্ছে ত্বরণকে এফ দ্বারা প্রকাশ করা হতো, কিন্তু আধুনিক কালে আমাদের হচ্ছে বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তোমরা পরের লাইনে এভাবে দিতে পারো যে আধুনিক কালে পি কে প্রকাশ করা হয় এফ দ্বারা আর ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা। তাহলে মানে পরের এই লাইনটা লিখে তোমরা এখানে প্রুফটা দিতে পারো, ঠিক আছে? তো এটা তোমার হচ্ছে এফ ইকুয়াল টু এম এর যে প্রমাণটা আমাদের, এই প্রমাণটা কিন্তু হয়ে গেল। তো দেখো আমাদের হচ্ছে এখন ভরবেগের নিত্যতার সূত্রে প্রমাণটা করবো। তো তোমরা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো আর হচ্ছে পিডিএফ এর সাথে এটা হচ্ছে মিলিয়ে নিয়ে দেখতে পারো। ওকে, দেখো সবাই দেখো এটা তো স্ক্রিনশট তুলে নিয়েছো। এখন হচ্ছে আমরা পরের প্রমাণের দিকে আগাচ্ছি।
পরের প্রমাণটা হচ্ছে ভরবেগের নির্দেশের সূত্র। দেখো সবাই যদি পিডিএফটা ডাউনলোড করে থাকো, ড্রাইভ লিঙ্ক তো দেওয়া আছে কমেন্টে, তাই না? ড্রাইভ লিঙ্ক কমেন্টে দেওয়া আছে, তো সবাই হচ্ছে ড্রাইভ লিঙ্ক থেকে একটা কাজ করো, ড্রাইভ লিঙ্ক থেকে ভরবেগের নির্দেশের সূত্র বের করো, বের করে একটু দেখো। তো এই জায়গায় কিন্তু তোমাকে ওই যে আমাদের ভরবেগের নির্দেশের সূত্র যে দেওয়া আছে এটা প্রথমে লিখতে হবে। আগে এটা মিশিয়ে দেখো, একটু সবাই একটু পড়ো দেখি, পিডিএফটা ওপেন করে সবাই একটু পড়ো, পড়লে অনেকটা বুঝতে পারবা। কারণ এই জায়গায় আসলে তোমার থিওরিটিক্যাল লেখার পরিমাণটা একটু বেশি। হ্যাঁ, এই জায়গায় লেখার পরিমাণটা বেশি। ভরবেগের নির্দেশের সূত্রে তোমাকে অনেক কিছু বাংলা কথা লিখতে হবে, তারপরে যায় শেষে তোমার ইকুয়েশনের লাইনটা আসছে। আর এটার প্র্যাকটিক্যাল থিমটা আমি একটু বুঝাই দেই। আচ্ছা, তোমরা দেখো অনেক সময় যে অ্যাক্সিডেন্ট যে ঘটে, হ্যাঁ, রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, দেখা যায় দুটো বাসের মুখোমুখি সংঘর্ষ, বা অনেক সময় আমরা দেখি যে একটা বাস চলছিল, আরেকটা বাস ওভারটেকিং করতে যায়, আরেকটা বাসকে মানে পিছন থেকে ধাক্কা দেয়। তো এই ঘটনাগুলো যখন ঘটে তখন হচ্ছে দুইজনের আলাদা আলাদা বেগ থাকে কিনা, তবে এটা একটু প্র্যাকটিক্যালি বুঝাই। দেখো ধরে নাও এটা হচ্ছে আমাদের মাটি, সমতল একটা ভূমি, যাই হোক এটা হচ্ছে একটা সমতল ভূমি, আর এই জায়গার উপরে দুইটা বস্তু। অনেক সময় দেখা যায় যে বড় বাসের সাথে আমাদের মিনি বাস, মাইক্রো, এই জিনিসগুলো হচ্ছে কি হয়, অ্যাক্সিডেন্ট হয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা ধরি যে একটা ছোট ছোট ভরের একটা হচ্ছে বস্তু, মানে হতে পারে সেটা হচ্ছে মাইক্রোবাস, আর বড় ভর মানে হচ্ছে M2 ধরলাম, এটা ধরো তোমার বাস। তো এর যে আদি বেগটা সেটা হচ্ছে U1, আর বড় বাস যে ধরলাম সেটা হচ্ছে আমাদের ধরলাম যে U2। এই দুইটা আসলে দুইজনেই দেখা যাচ্ছে সামনের দিকে অগ্রসর হচ্ছে, ধরে নিলাম যে এও সামনের দিকে অগ্রসর হচ্ছে, এই বাসটাও সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো দেখো তোমরা তো মানে এটা বুঝতেছো যে একটা যদি ভর বেশি হয় তাহলে তার বেগটা তুলনামূলক কি হবে, কম হবে। আর এর যেহেতু ভর কম, যার কারণে এর বেগের পরিমাণটা কি হবে, অবশ্যই বেশি হবে। আমরা এই শর্তে বলে দিচ্ছি যে U1টা হচ্ছে বড়, U2টা হচ্ছে কি আমাদের ছোট। ওকে, তাহলে এই জায়গায় কিছুক্ষণ পরে দেখা গেল যে এই বস্তুটা, ছোট ভরের বস্তুটা এই বস্তুটাকে কি দিল, ধাক্কা দিল পিছন থেকে। ধাক্কা দিলে কন্ডিশনটা কেমন দাঁড়াবে, এই যে মুখোমুখি এরকম একটা অবস্থা দাঁড়াবে। এটা যেহেতু ছোট, এটা ছোট করে দেখি, এটা তোমার হচ্ছে এরকম, তাহলে এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, দুইটা বস্তু কি ধাক্কা লাগলো। ধাক্কা লাগার পরে দেখা যাচ্ছে এই বস্তুটা এদিকে ছিটকে যাবে, এই বস্তুটা এদিকে ছিটকে যাবে, দুইজন দুই দিকে ছিটকে যেতে চাবে, তাই কিনা? তো ধরলাম যে এটা যেহেতু এক নাম্বার বস্তু, তাহলে এর ভরটা হবে আমাদের F1, এর হচ্ছে বেগটা মানে বলটা হবে F2, মানে দুইজন দুই দিকে F1 আর F2 বলে ছিটকে যেতে চাবে। সেক্ষেত্রে আমাদের ছিটকে যাওয়ার পরে বস্তুটা কি হবে, দেখো ছিটকে যাওয়ার পরে M1 ভরের বস্তু, আর এটা হচ্ছে কি আমাদের M2, এটা হচ্ছে আমাদের M2 ভরের বস্তু। তাহলে দেখো আগে একটা আদিবেগ ছিল U1 আর U2, এখন সংঘর্ষ, এই জায়গাটা কি হয়েছে, সংঘর্ষ হয়েছে না? সংঘর্ষের আগে আদিবেগ ছিল U1 U2, সংঘর্ষের পরে যায় আমাদের যেই বেগে সংঘর্ষ হওয়ার পর যেই বেগে তারা সরে যাবে, ঠিক আছে, সেই বেগটা হচ্ছে শেষ বেগ। তাহলে এই এক নাম্বার বস্তুর জন্য সেটা হবে V1, দুই নাম্বার বস্তুর জন্য সেটা হবে কি V2। ওকে, তাহলে দেখো তোমরা একটু যদি এই চিত্রটা, ঠিক সেম চিত্রটাই তোমরা হচ্ছে পিডিএফ এ দেখতে পাচ্ছ হয়তো, যদি ওপেন করে থাকো আর কি। দেখো তাহলে এখানে হচ্ছে আমাদের কিছু কথা লেখা আছে, দেখো যে আদি ভরবেগের সমষ্টি। তো আদি ভরবেগের সমষ্টি কি, এখানে M1 আর M2 সমষ্টি বের করতে, তাহলে কি আসবে, M1 U1 প্লাস আসবে হচ্ছে M2 U2, এটা হচ্ছে আদি ভরবেগের সমষ্টি, তাই না? আর যদি আমরা শেষ ভরবেগের সমষ্টি বের করি তাহলে এটা হচ্ছে আদি ভরবেগের, আর যদি আমরা শেষ ভরবেগের সমষ্টি বের করি তাহলে কি আসবে, তাহলে আসবে M1 V1 প্লাস হচ্ছে M2 V2, তাই না? দেখো তারপরে লাইনে কি লেখা আছে, যে প্রথম বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে, প্রথম বস্তু কি, এই যে M1, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার, প্রথম বস্তুর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার সেটা কি হবে, সেটা হবে M1 V1 মাইনাস M1 U1 বাই হচ্ছে কি T। এই যে কিছুক্ষণ আগে F ইকুয়াল M এর প্রমাণে কিন্তু আমরা এই যে মানে ভরবেগের পরিবর্তনের হার সম্পর্কে জেনেছিলাম, ঠিক সেইভাবেই এই কাজটা করলাম, ঠিক আছে? দেখো তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যে হারটা বের করতে চাই তাহলে কি আসবে, M2 V2 মাইনাস M1 V2 মাইনাস হচ্ছে M2 U2 বাই হচ্ছে কি হবে T। দুই নম্বর বস্তুর ক্ষেত্রে আমরা কি বের করলাম, হার বের করলাম। তাহলে এটা মনে রাখতে হবে, এই প্রথমটা হবে প্রতিক্রিয়া বল, আর পরেরটা হবে হচ্ছে আমাদের ক্রিয়া বল, ঠিক আছে? ক্রিয়া এবং প্রতিক্রিয়া, নিউটনের থার্ড ল কি বলো,
দেখো নিউটনের থার্ড ল হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে। সেই জায়গা থেকে আমরা লিখতে পারি যে এই দুইটা হচ্ছে কি সমান। দেখো যেহেতু নিউটনের থার্ড ল বলতেছে কি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা বলতে পারি সমান ও বিপরীত প্রতিক্রিয়া, সমান ও বিপরীত, যার কারণে বিপরীত মানে কি মাইনাস, বিপরীত মানে হচ্ছে মাইনাস। তাহলে আমরা যেহেতু এটা ক্রিয়া প্রতিক্রিয়া, দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি পরের লাইনেই যে m1 v1 মাইনাস m1 u1 বাই হচ্ছে কি t ইকুয়াল, এদিকে দিতে পারি m2 v2 মাইনাস m2 u2 বাই হচ্ছে কি t। এই মানটুকু সামনে কি হবে, একটা মাইনাস আসবে, কারণ বিপরীত প্রতিক্রিয়া, বিপরীত, যার কারণে কি আসতেছে একটা মাইনাস চলে আসলো। ওকে, জাস্ট এখন কি করবা, দেখো উভয় পক্ষ থেকে এইটি কাটা যায়। এখন আমরা যদি ভি গুলাকে একদিকে আর ইউ গুলাকে একদিকে নেই, তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো ভি গুলাকে একদিকে আর ইউ গুলাকে একদিকে নিলে কি দাঁড়াচ্ছে, আমাদের এখানে m1 v1 মাইনাস m1 u1, এখানে মাইনাস দ্বারা গুণ করে দিলে আসে মাইনাস m2 v2, এই মাইনাস প্লাস, তার মানে হচ্ছে আমাদের m2 u2। তাহলে আমরা যদি ভি গুলাকে একদিকে নেই তাহলে আসবে হচ্ছে, দেখো যে m1 v1 প্লাস এই মাইনাস এই পাশে আসলে প্লাস m2 v2, এই পাশে হচ্ছে আমাদের m2 u2, এই মাইনাস এই পাশে গেলে প্লাস, অর্থাৎ m1 u1, এই তো হয়ে গেল প্রমাণ আমাদের। তাহলে আমাদের দেখো এই জায়গায় বলতে পারি কি, এই অংশটুকু হচ্ছে আমাদের আদি ভরবেগের সমষ্টি, আর এই অংশটুকু হচ্ছে আমাদের শেষ ভরবেগের সমষ্টি। তাহলে দেখো আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান হলো কিনা, এই জায়গা থেকে আমরা বলতে পারি যে ভরবেগের নিত্যতা সূত্র প্রমাণিত হলো। পিডিএফটা দেখো, জাস্ট এইভাবেই ইকুয়েশনের লাইনগুলো টানা আছে এবং উপরে জাস্ট সূত্র এবং সূত্রের প্রমাণের যে বাংলা যে কথাগুলো তোমাকে বর্ণনা করতে হবে সেগুলো দেওয়া আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এই মধ্যে কিন্তু আমাদের 5টা অধ্যায় শেষ হয়ে গেল। আচ্ছা, তো আজকে দেখা যাচ্ছে এই 5টা অধ্যায় কমপ্লিট করতে কিন্তু আমাদের মোটামুটি একটা অনেক সময় চলে গেছে, প্রায় 1 ঘন্টার বেশি অতিবাহিত হয়ে গেছে হয়তো। তো আসলে ফিজিক্সের প্রমাণগুলো নিতে গেলে একটু সময় লাগেই, এগুলো আসলে তোমাদেরকে একটু ধৈর্য নিয়েই দেখতে হবে, বুঝতে পারছো, ধৈর্য নিয়ে দেখতে হবে। তো সবাই আসলে বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও যে কার কি অবস্থা। আমরা এরপরের ক্লাসে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করব। তো আমরা চেয়েছিলাম যে একটা ক্লাসে কভার করতে, কিন্তু আসলে প্রমাণের সংখ্যা বেশি হওয়াতে আমরা আসলে পারলাম না, এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো দেখা যাচ্ছে যে পরের ক্লাসে ইনশাআল্লাহ যতদূর হয় আমরা চেষ্টা করব যে এই ফিজিক্সের যে চ্যাপ্টার অধ্যায়টা বইটা আমাদের শেষ করার, বাকি চ্যাপ্টারগুলো। তো এখন বিষয় হচ্ছে তোমাদের দেখো পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমি যদি তোমাদের রচনামূলকগুলো বলে দেই, তাহলে কি কি রচনামূলক আছে একটু দেখে নাও। তোমাদের যেহেতু আমরা পিডিএফ দিয়ে ফেলেছি, তো এই সেকেন্ড যে পিডিএফটা আছে, এই সেকেন্ড পিডিএফ যদি তোমরা ওপেন করো, তাহলে দেখবা, একটু ওয়েট, সেকেন্ড পিডিএফটা ওপেন করলে দেখবা যে ফিজিক্স 1-এর তোমাদের একদম স্টার্টিং এই, আচ্ছা এটা একটু হয়তো, আচ্ছা পিডিএফ এর এখানে একটু অধ্যায়গুলো হয়তো একটু কম বেশি হয়েছে। আচ্ছা, এরপরে তোমাদের 6 অধ্যায়টি কভার করানোর চেষ্টা করা হবে। দেখো এখানে একটু খুঁজে নিও পিডিএফটা, তোমাদের সেকেন্ড যে পিডিএফটা দেওয়া হয়েছে সেখানে একটু অধ্যায়গুলো একটু এলোমেলো আছে, তোমরা একটু এটা মিলিয়ে নিও। আমরা এর পরের লাইভ ক্লাসে বাকি চ্যাপ্টারগুলো কভার করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।